দেখো তো আমি এর আগে যখন সামাজিকরণ চ্যাপ্টার পড়িয়েছিলাম, তখন একটা জিনিস আমি বলেছিলাম যে কোনো কিছু তুমি কাউকে যদি যত খুশি জ্ঞান দাও, ঠিক আছে, যত খুশি জ্ঞান দাও, সে জ্ঞান সে পড়লো বুঝলো, সে বোঝার মতোই থাকবে। জীবনে প্র্যাকটিক্যালি কিন্তু করতে পারবে না যতক্ষণ না সে নিজে সে কাজটা করে। যেমন আহ, একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? মানে ডোন্ট মাইন্ড, বাট কেউ কোনো পার্সোনালি ব্যাপারটা কিছু নেবে না। বাট একটা জিনিস দেখবে যে সামাজিকতা ব্যাপারটা মেয়েরা একটু ভালো করে বোঝে, কিন্তু মেয়েরা খুব ভালো সামাজিকতা দেখাতে পারে না। এটা বাস্তব কথা। কারো শুনতে একটু খারাপ লাগতে পারে মেয়েদের, কিন্তু এটা বাস্তব কথা। তার কারণ কি? তার কারণ বিশেষ ক্ষেত্রে দেখা যায় যে ছেলেরা যতটা পড়াশুনো করে বা ছেলেরা পড়াশুনো করেছে এটা করে, কিন্তু ছেলেদেরকে অনেক সময় বেশিরভাগই বাইরে যেতে হয়, কাজ করতে হয়, ঠিক আছে? কিন্তু মেয়েরা কিন্তু অতটা বাইরে বেরোয় না। আজকের দিনে অনেকে কাজের পারপাসে যায়, কিন্তু তাদেরও কি হয়, মেলামেশা একটা নির্দিষ্ট জায়গায় থাকে। যে জায়গায় কাজ করছে সেই জায়গার কিছু মানুষের সাথে পরিচয়, শুধু ততটুকুই, এর বেশি কিছু না। কিন্তু ছেলেদের ক্ষেত্রে দেখবে কোথাও যাচ্ছে যে কোনো অনেক লোকের সাথে পরিচয় বিভিন্ন জায়গায় হয়, বিভিন্ন রকম ভাবে হয়ে থাকে। জেনারেলাইজ কিন্তু আমি করছি না যে আমি তো একজনকে জানি স্যার, আমি তো তাকে জানি স্যার, এরকম না। এটা জেনারেলাইজ, বেশিরভাগের কথা বলা হচ্ছে। এটার কারণ কি? দেখো, বাড়িতে বাবা মা একই রকমের শিক্ষা, একটা মানে দু ভাই, হয়তো দু ভাই বা দু বোন রয়েছে, বা এক ভাই এক বোন রয়েছে, দুজনই কিন্তু সেম শিক্ষা পাচ্ছে। বাবা মা তাদেরকে কিন্তু সেই একই শিক্ষা দুজন ছেলে বা ছেলে মেয়ে দুজনকেই দিচ্ছে, কিন্তু দুজনে জীবনে আলাদা রকমের দেখেছি আমরা। হয়তো দেখা গেল বড় যে ভাই রয়েছে সে একটু হিংসুটে হয়, ছোট যে ভাই হয় সে একটু উদার প্রকৃতির হয়। একই মায়ের একই ছেলে। এটা কেন? তার কারণ শিক্ষা তারা একই রকম যদিও পেয়ে থাকে, তারপরেও কি হয়, তারা সমাজে যেসব মানুষের সাথে মিশছে এবং যেরকম ভাবে তাদের মন তৈরি হচ্ছে সামাজিক ভাবে, সেইভাবে তারা কিন্তু আচরণ করছে। অর্থাৎ তুমি কাউকে যতই জ্ঞান দাও যে সকালে উঠবে, তুমি সকলে হেল্প করবে, হ্যান ত্যান প্রচুর জ্ঞানের কথা তুমি তোমার ছেলেকে বা তুমি তোমার মেয়েকে খুব ভালো জ্ঞান দিলে, খুব ভালো শিক্ষা দিলে, কিন্তু তুমি কি করলে, তাকে ঘরের বাইরে বেরোতে দিলে না। যে না না, বাইরের লোক খারাপ আছে, তুমি ঘরেই শিক্ষা নাও। এটা অনেকের মানসিকতা রয়েছে আজকালকার দিনেও। অনেকে আছে যে না না, স্কুলে বেশি যেতে হবে না, তুমি বাড়িতেই পড়াশোনা করো। এটা অনেকে ভাবনা চিন্তা করে, স্কুলে একদমই পাঠাতে চায় না। পড়াশোনা তো স্কুলের থেকে বাড়িতে ভালো পড়াশোনা, অবশ্যই ভালো পড়াশোনা হয়। কিন্তু বাবা মা এটা বোঝে না যে স্কুলে কেন পাঠানো হয়। স্কুলে যদি কেউ ভাবে যে স্কুলে একটা বাচ্চাকে পাঠানো হয় পড়াশোনার জন্য, তাহলে সে, তার বাবা মা কিন্তু খুব একটা বোঝেনি। ঠিক আছে? স্কুলে একটা বাচ্চাকে পাঠানো হয়, প্রথমেই বলা হয়েছে, আমি পড়ানোর সময়ও বলেছি, একটা বাচ্চাকে স্কুলে পাঠানো হয় সামাজিকতা শেখানোর জন্য। তাকে সামাজিকরণ করার জন্য স্কুলে পাঠানো হয়। পড়াশুনোর জন্য নয়। পড়াশুনো তার বাবা-মা বাড়িতেও করাতে পারে, প্রাইভেট টিউটর রেখেও করানো যেতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু একটা বাচ্চাকে সামাজিকতা তুমি ঘরে বসে কোনোদিন শেখাতে পারবে না। তাকে সামাজিকতা শেখাতে গেলে তাকে স্কুলে পাঠাতে হবে, বিভিন্ন কাজে পাঠাতে হবে, বিভিন্ন পারপাসে তাকে নিয়ে যেতে হবে। এই কারণে বাবা-মারা যদি এটা ভাবে যে বাড়িতে আমার বাচ্চা পড়াশোনা করবে, তাহলে সে কিন্তু সামাজিক হবে না। সে চরম অসামাজিক হবে। হ্যাঁ, হতে পারে সে বড় চাকরি করতে পারে, হতে পারে সে বড় হচ্ছে ডিএম হয়ে গেল, এ হয়ে গেল, সেই হয়ে গেল। কিন্তু সে সামাজিক একজন পারসন হবে না। ঠিক আছে? এটা বাস্তব কথা। সেইজন্য সমস্ত শিশুদেরকে বা বাচ্চাদেরকে বা যেকোনো মানুষের অনেক মানুষের সাথে মেলামেশা করাটা দরকার। সেটা অবশ্যই তোমাকে বুঝতে হবে। সেইজন্য ছোটবেলা থেকে তোমাকে বাচ্চাকে মেশার সাথে, সাথে বোঝাতে হবে যে কে খারাপ, কে ভালো। অবশ্যই তাকে ভালো খারাপের একটা বোধ বুদ্ধি তোমাকে দিতে হবে যে উনি খারাপ, উনার সাথে মিশবে না। উনি ভালো, তুমি উনার সাথে মিশবে। কিন্তু তোমাকে মিশতে দিতে হবে। নাহলে বাচ্চা কিন্তু কখনো বুঝবে না। ঠিক আছে? এটা কিন্তু ভীষণ ইম্পোর্টেন্ট। আজকের দিনে বাচ্চাদেরকে আমরা কি ভাবি? যে আমার বাচ্চাটা ভালো, লোকের ছেলের সাথে মিশলে খারাপ হয়ে যাবে, আমরা মেশাতে চাই না। বাড়িতে ফোন দিয়ে দিয়েছি, ফোন নিয়ে সে ঘাঁটছে সারাদিন। ঠিক আছে? তো এই জিনিসটা থেকে কিন্তু প্রত্যেককে দূরে থাকতে হবে। আর ১ম দিন ক্লাসে আমি বলেছিলাম, যারা আজকে ১ম ক্লাস করছো, তাদেরকে আমি ১ম দিনে আজকে একটা কথা আরেকবার বলে দিচ্ছি যে, আমরা চাইল্ড স্টাডির ক্লাস কেন করছি? যে কেউ একজন বলে দাও, আমি কি বলেছিলাম ১ম দিন? আমরা চাইল্ড স্টাডিজ ক্লাস কেন করছি বা কেন পড়ছি? কি বলতে হবে? কি ভাবতে হবে? দেখি কার মনে আছে? না সবাই ভুলে গেছো?
নিজের বাচ্চাকে সুশিক্ষা দেওয়ার জন্য। হ্যাঁ, এই কথাটা আমি বলেছিলাম যে চাইল্ড স্টাডিজ যে পড়ছো তখন কখনোই এটা ভেবে পড়বে না যে আমি এটা পড়েছি, কত নাম্বার আমার কমন এলো, কটা কোশ্চেন আমি করতে পেলাম। এরকম ভাবনা চিন্তা যদি করে চাইল্ড স্টাডিজ পড়তে আসো, তাহলে কিন্তু বাবা তোমার পড়তে গিয়ে যথেষ্ট কষ্ট হবে, মানে পড়াটা সঠিক হবে না। ওই জন্য চাইল্ড স্টাডিজ যখনই পড়বে, সেই সাবজেক্ট তোমার ভাবার দরকার নেই কত নাম্বার আমি কমন পাচ্ছি, কটা প্রশ্ন আমি উত্তর দিতে পারছি, সেটা নয়। তুমি সবসময় এটা লক্ষ্য করবে আমি যেটা শিখছি বা আমি যেটা পড়ছি, সেটা আমি আমার বাচ্চার উপরে প্রয়োগ করে তাকে সঠিকভাবে বুঝতে পারছি কিনা, তাকে সঠিকভাবে মানুষ করতে পারছি কিনা। তাহলে দেখবে পড়ার জন্য, মানে এই যে ক্লাস করার জন্য তুমি যত টাকা পেমেন্ট করছো বা যত টাকা পে করছো, সেটা তোমার ব্যর্থ মনে হবে। ঠিক আছে? আর সেটা থেকে দেখবে কখন সেটা করতে করতে তোমার এক্সামের পড়া হয়ে গেছে, সেটা নিজেও বুঝতে পারবে না। জ্ঞান এমনই হয়। জ্ঞান কখনো পারপাসফুলি জ্ঞান আহরণ হয় না। যে আমি চাকরি পাওয়ার জন্য পড়ছি, সেই পারপাসের জন্য আমি পড়ছি, তাতে কিন্তু তুমি কখনো, মানে হয়তো চাকরি পেয়ে যাবে কিন্তু কখনো সে মানুষটা হতে পারবে না। ঠিক আছে? আর এই কারণের জন্য পড়বে, পড়বে পড়ার জন্য পড়বে। পড়ার সাথে সাথে বাকি জিনিসগুলো তোমার অটোমেটিক হবে। চাকরিও তার সাথে হবে, সবকিছু তার সাথেই হবে। এটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে। যেমন তোমাদের একটা কথা বলি, তোমরা হিস্ট্রি ক্লাস তোমাদের হয় কিনা জানি না, যদি হয় তো ভালো। তো এখানে একটা জিনিস, যে আমাদের ভারতবর্ষ যখন স্বাধীন হয়, আমরা গান্ধীজিকে অনেক কিছু গালি দিই। ঠিক আছে? আমি নিজেও দিই। ঠিক আছে? কোনো অসুবিধা নেই। আমি নিজেও পছন্দ করি না, অপছন্দই করি। তো স্বাধীনতা হওয়ার পরে আমি এখানে দুটো কথা বলছি একটু। স্বাধীনতা হওয়ার পরে ভারত কেমন হবে? সেই নিয়ে একটা মতপার্থক্য ছিল। গান্ধীজির একটা মত ছিল, সুভাষের একটা মত ছিল। নেতাজি সুভাষচন্দ্র বোসের একটা মত ছিল। গান্ধীজি চাইতো যে, যেটা আমাদের চেয়েছে বা যেটা হয়েছে, ভারতে থাকবে ডেমোক্রেসি। মানে যেটা আমাদের এখনো হয়েছে। কিন্তু সুভাষচন্দ্র বোস তিনি কিন্তু ভারতে স্বাধীনতার পরে ডেমোক্রেসি চাননি। তোমরা জানো কি জানি না, আমি জানি না। যদি না জানো আজকে জেনে নাও। যদি জানো তাহলে বলবে হ্যাঁ স্যার আমি এটা জানতাম। কেউ যদি জেনে থাকো বলবে, আর যদি না জেনে থাকো তাহলে বলবে না স্যার জানা ছিল না। ঠিক আছে? তো গান্ধীজি আর সুভাষচন্দ্র বসুর মধ্যে অনেক বিষয়ে অমিল থাকতে পারে, কিন্তু যে জিনিসটা তাদের প্রধান অমিল ছিল, গান্ধীজি চাইতো যে স্বাধীনতার পরে ভারতকে গণতন্ত্র বা ডেমোক্রেসি দেওয়া হবে, কিন্তু সুভাষচন্দ্র বসু চেয়েছিল যে স্বাধীনতার পর ভারতকে ডেমোক্রেসি নয়, ডিক্টেটরশিপ দেওয়া হবে। ডিক্টেটরশিপ মানে যে একজন হেড থাকবে, তার হাতেই সমস্ত পাওয়ার থাকবে। ডিক্টেটরশিপ যেরকম হিটলার রয়েছে, যেরকম মুসোলিনি ছিল, সেরকমের তিনি কনসেপ্টে বিশ্বাসী ছিলেন। ঠিক আছে? এইটা ছিল কিন্তু তাদের দুজনের মধ্যে মূল যেটা পার্থক্য। ঠিক আছে? এটা কেউ জানতে না জানো না? কেউ জানতে না প্রথম শুনছো? না স্যার, জানতাম না। না স্যার, কোথাও শুনছি। এটা জানতে না। ঠিক আছে? জানতাম না। তো বেশিরভাগই স্বাভাবিক কথা, জানো না কেন, তার কারণ হচ্ছে কোনো হিস্ট্রি টেক্সট বুক তোমাদেরকে সেভাবে পড়ায়নি। ঠিক আছে? এবার এখানে কারো মনে হতে পারবে যে সুভাষ ভুল ছিল, ডিক্টেটরশিপ তো স্যার খারাপ জিনিস আমরা দেখতে পাচ্ছি। কারো কাছে আবার মনে হতে পারে না গান্ধীজি তো স্যার এই জন্য ঠিক ছিল। এরকম অনেক ব্যাপার রয়েছে। ঠিক আছে? তো দুজনের মধ্যে কিন্তু এরকম মতের পার্থক্য ছিল। তো এখানে একটা ব্যাপার হচ্ছে কিন্তু, এই যে আমরা আজকে যেটা পড়বো সামাজিক মানে সামাজিক নির্মিতিবাদ, সেখানে ভাইগটস্কির প্রথম থেকে কিন্তু এই কথাটাই তিনি বলছেন যে একটা শিশুর শারীরিক বিকাশের উপরে তার পরিবারের সদস্যের ভূমিকা রয়েছে কিনা, তার সামাজিক পরিবেশের ভূমিকাও রয়েছে। যে যখন একজন শিশুর শারীরিক বিকাশ হয়, তখন একটা প্রশ্ন মাথায় আসতে পারে তার বিকাশের উপরে পরিবারের সদস্যের ভূমিকা রয়েছে না সামাজিক পরিবেশের ভূমিকা রয়েছে। এটা আমরা আগেই পড়েছি যে দুটোরই আমরা কিন্তু ভূমিকা রয়েছে। পড়েছি বংশগতি আর পরিবেশ, দুটোর কথা পড়েছি। তাহলে পরিবেশের সদস্যরা কিভাবে বংশগতি অনুযায়ী তাদেরকে শিক্ষা দেবে, আর সামাজিক পরিবেশ কি করবে, তাদেরকে সামাজিক ভাবে শিক্ষা দেবে, এটা করা ঠিক এটা করা ভুল। ঠিক আছে? এই বিষয়ে প্রথম আলোকপাত করেছিলেন ভাইগটস্কি, যিনি হচ্ছেন লেভ ভাইগটস্কির কথা। তো 1958 সালের আগে তিনি ইউরোপে অনেক তত্ত্ব দিয়েছিলেন, যেগুলো কিন্তু সেভাবে প্রসার লাভ করেনি। কিন্তু 1960 সালের আগে তা প্রকাশও হয়নি। কিন্তু 1962 সালে যখন তার তত্ত্বগুলো প্রকাশ হয়, তখন মনোবিজ্ঞানীদের মধ্যে তার সম্পর্কে আগ্রহ দেখা যায়। এই জন্য তাকে মোজার্ট অফ সাইকোলজি বলা হয়ে থাকে। ঠিক আছে?
তো যাই হোক, এটা পড়তে গিয়ে আমাদের প্রথমে দুটো জিনিসের একটু মাথায় রাখতে হবে। একটা হচ্ছে জ্ঞানগত বিকাশ, আর একটা হচ্ছে জ্ঞানীয় দক্ষতা। কি রয়েছে পার্থক্য, নাকি একই জিনিস, আমরা একটু আলোচনা করব। যে জ্ঞানগত বিকাশ বলতে কি বুঝি, আর জ্ঞানীয় দক্ষতা বলতে আমরা কি বুঝি। দেখো, জ্ঞানগত বিকাশ বলতে একজন মানুষের শিশুকাল থেকে বয়ঃসন্ধিকাল পর্যন্ত যত চিন্তার প্রক্রিয়া শুরু হয় তাদেরকে একসাথে বোঝানো হয়। যেমন জ্ঞানগত বিকাশ, যে মনে করা, সমস্যার সমাধান করা, সিদ্ধান্ত গ্রহণ করা, এগুলোকে আমরা বলি তার জ্ঞানগত বিকাশ। দেখো, বিভিন্ন লোক বিভিন্ন রকম ভাবে একটা প্রবলেম সলভ করে। যেমন ধরো, একটা এক্সাম্পল দিচ্ছি, তোমরা খুব সুন্দর বুঝতে পারবে। তুমি রয়েছো, তুমি কি হয় ছোটবেলায় তুমি যদি কোনো সমস্যায় পড়ে যাও, ঠিক আছে? কিছু কিছু মানুষ রয়েছে, কোনো সমস্যায় পড়ে গেলে সে চুপ করে, চুপ করে ভাবে যে আমি কিভাবে প্রবলেম থেকে বেরোতে পারি। এরকম কিছু মানুষ করে, বিশেষ করে ছেলেরা এরকম করে। আবার অনেকে কি করে, কোনো সমস্যায় পড়ে গেলে সে সমস্যাটাকে বারবার বলে, আমি সমস্যায় পড়ে গেছি, কি করে ভাববো, কি করে ভাববো, মানে সেই কথাটাকে বারবার আওড়াতে থাকে, বারবার বলতে থাকে। ঠিক আছে? এবার এটাকে বিভিন্ন রকম, মানে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম ভাবে সমস্যার সমাধান করে। কেউ সমস্যার সমাধান নিজে থেকে করে, যে আমার সমস্যা বাবু আমি নিজে সলভ করব। কেউ সমস্যা সমাধানের জন্য পরিবারে বাবা মার উপরে নির্ভরশীল হয়। এবার সেইভাবে তার জ্ঞানগত বিকাশ হয়েছে। তো যার জ্ঞানগত বিকাশ যেমন হবে সে কিন্তু জীবনে সলভ সেরকম করবে। বাস্তব কথা কি হয় দেখবে, বিশেষ করে অনেকে আছে, কোনো কেউ যদি প্রবলেমের মধ্যে পড়ে, সে তার প্রবলেমটি নিজের মধ্যে রাখতেই পছন্দ করে, যে বাবু আমার প্রবলেম আমি সলভ করব। আর যারা কি করবে দেখবে, ছোটবেলা থেকে তার প্রবলেম তার বাবা মাই সলভ করে দিয়েছে। সে কি করবে, যে কোনো সমস্যার জন্য সে মনে করে না এই প্রবলেম হয়েছে, এটা আমি পারবো না, এটা বাবা মা সলভ করবে। সে সঙ্গে সঙ্গে বাবা মাকে সেই প্রবলেমটা জানায়। তাহলে এখানে কি হলো, দুরকম ভাবে সমস্যা সলভ হলো। একজনের মধ্যে কনফিডেন্স আছে যে আমি যে কোনো প্রবলেম সলভ করতে পারবো, আরেকজনের মধ্যে কোনোদিন কনফিডেন্সই গ্রো করলো না যে আমি নিজে সলভ করতে পারবো বাবা মাকে ছাড়া। এবার সমস্যা কি হবে, বাবা মা তো সবসময় নেই, একটা সময় পরে বাবা মা চলে যাবে। তখন সেই প্রবলেমটার সমস্যার সমাধান কে করবে? সে কিন্তু তখন করতে পারবে না, সে সমস্যার মধ্যে পড়ে যাবে। প্লাস তার সাথে সাথে অনেক কিছু সিদ্ধান্ত গ্রহণ, অনেক সময় সিদ্ধান্ত কি হয়, তার সবকিছু সিদ্ধান্ত বাবা মা নিয়ে থাকে। আবার অনেকের সিদ্ধান্ত কি হয়, নিজে ডিসিশন নেয়। তাহলে সেটাই হচ্ছে জ্ঞানগত বিকাশ। বিভিন্ন মানুষের জ্ঞানগত বিকাশ বিভিন্ন রকম ভাবে হয়, যেটা তার ছোটবেলা থেকে বয়ঃসন্ধিকাল, বা বয়ঃসন্ধিকাল থেকে আরো, মানে একদম মরার আগে পর্যন্ত সে চিন্তার প্রক্রিয়া। জেনারেলি কি হয়, বয়ঃসন্ধিকাল পর্যন্ত তুমি যেভাবে প্রবলেম সলভ শিখেছো, সারা জীবন কিন্তু তুমি সেইভাবেই তোমার প্রবলেম সলভ করবে। হঠাৎ করে তোমাকে যদি বলা হয়, মানে তোমার অ্যাডোলেশন এর পরে ২১-২২ বছরের পরে বা ২৩ বছরের পরে তোমাকে যদি বলা হয়, তুমি এতদিন এভাবে সলভ করতে, এখন এইভাবে সলভ করো। সে কিন্তু করতে পারবে না। ঠিক আছে? তো এটা বুঝতে হবে, যেভাবে সে কিন্তু ছোটবেলা থেকে সলভ করে এসছে সেটা পরিবর্তন করা কিন্তু খুব কষ্টকর ব্যাপার। ঠিক আছে? এবার জ্ঞানীয় দক্ষতা বলতে কি? জ্ঞানীয় দক্ষতা বলতে আমরা কিছু দক্ষতা বুঝাই যেগুলো হচ্ছে সহজ থেকে জটিল। যেমন যেকোনো ধরনের কাজ করতে সাহায্য করে থাকে। যেমন ধরো আপনার মোবাইল ফোনটা বেজে উঠলো। এখন তুমি ক্লাস করছো, ক্লাস করতে, করতে তোমার একটা মোবাইল ফোন বা ফোন এলো। আসতেই পারে। তুমি রিংটোন শুনে উত্তর দেওয়ার তুমি সিদ্ধান্ত দিতেও পারো, নাও দিতে পারো। দেখলে এখন ক্লাস করছো বা কোনো কিছু কাজ করছো, দেখলো ফোন বাজছে। ভালো কথা। তুমি দেখলে ফোন করেছে কে? তোমার বেস্ট ফ্রেন্ড ফোন করেছে। তুমি সঙ্গে সঙ্গে বলে, আরে ভাই কি রে কেমন আছিস? সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে ফোনটা ধরলে। এবার তুমি যদি দেখো অফিসের বস ফোন করেছে, তখন বলবে ধুর কে ফোন ধরবে এখন? সারাদিন অফিসে কেচকেচ করেছে, আবার কে ফোন ধরবে? তাহলে তুমি রিংটোন শুনে ডিসাইড করতে পারো উত্তর দেবে কি দেবে না। এবার ফোনে উত্তর দেওয়া, ফোনে কথা বলা, বোঝানোর জন্য ভাষার দক্ষতা এবং সঠিকভাবে অন্য মানুষের সাথে আলাপচারিতার জন্য প্রয়োজন সামাজিক দক্ষতা। এবার ফোন করলো, তোমার বন্ধু ফোন করলে তুমি যেভাবে কথা বলবে, তোমার হয়তো টিচার ফোন করলো, তুমি নিশ্চয়ই সেভাবে কথা বলবে না। তোমার হচ্ছে মা ফোন করলে তুমি নিশ্চয়ই সেভাবে কথা বলবে না। প্রত্যেকের সঙ্গে কথা বলার টোন আলাদা। তুমি সেখানে সেরকম ভাষার ব্যবহার করবে। ঠিক আছে? তুমি বন্ধুর সাথে যেভাবে কথা বলো, সেভাবে নিশ্চয়ই তুমি তোমার স্যারের সাথে কথা বলতে পারবে না। তাহলে তোমাকে ডিসাইড করতে হবে কার সাথে তুমি কেমন কথা বলবে। সেই অনুযায়ী তোমাকে ভাষার দক্ষতা তোমার থাকাটা দরকার। এইজন্য দেখবে কেউ হয়তো ফোনে কথা বলছে, ঠিকঠাক কথা বলতে পারছে না। তখন বলবে, "কি কথা বলতেও শেখেনি।"
এটা দেখবে অনেককে বলা হয়। ওইজন্য দেখবে বিভিন্ন যারা সেলস এ কাজ করে, সেলস মানে এই যে এই প্রোডাক্ট বিক্রি, এই প্রোডাক্ট বিক্রি, তারা দেখবে খুব সুন্দরভাবে কথা বলতে পারে। যখনই দেখবে তাদের ফোন করে, সুন্দরভাবে একটা গলার টোন দিয়ে খুব সুন্দরভাবে একটা কথা বলে। যারা ওই তোমারই বলে, "স্যার আপনার এই পলিসি দরকার, এই পলিসি দরকার।" তাদেরকে হচ্ছে ট্রেনিং দেওয়া হয়। যে আপনারা এইভাবে কথা বলবেন যাতে লোকেরা মানে আপনার কথা শুনতে পছন্দ করে বা আপনার কথা যেন শোনে। এই কিছুদিন আগে হয়েছিল, একজন ফোন করেছিল। সে মানে একজন হচ্ছে, সে তার সাথে সে আমাদের পরিচিত। কথা বলেছে। এবার সে আমাদের সঙ্গে কথা বলেছে, দীর্ঘদিন কথা বলেছে জানি। হঠাৎ করে কিছুদিন আগে ফোন করেছি। দেখলাম তার গলার টোন সম্পূর্ণ রকম আলাদা। সে সম্পূর্ণ আলাদাভাবে কথা বলছে। হঠাৎ করে বেশ একটু ডিসেন্ট ভাবে কথা মানে আগেও ডিসেন্ট ভাবেই কথা বলতো। কিন্তু তার গলার টোন বা কথার টোন সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। আমি বললাম, "কি হলো?" তারপরে জানতে পারলাম যে সে হচ্ছে এই কি বলে দিল্লি গিয়েছে। সেখানে হচ্ছে ওই গাড়ির যে বিক্রি করে সেলস, সেখানে সে ট্রেনিং এর জন্য সে গিয়েছে। তার মানে বুঝতেই পারছো যে তাকে সেখানে বাকায়দা ট্রেনিং দেওয়া হচ্ছে কিভাবে কথা সে বলতে পারে। ঠিক আছে? ফলে এইভাবে কি হয়, জ্ঞানী ও দক্ষতা আমাদের বাড়ে। জ্ঞানগত বিকাশ হয়, আমরা জ্ঞানী ও দক্ষতা আমাদের হয়। আশা করি বোঝা গেল, আমি এক্সাম্পল সহ বোঝাচ্ছি। কারো যদি কোনো অসুবিধা হয় আমাকে সঙ্গে, সঙ্গে বলবে, "স্যার বুঝতে পারলাম না আরেকবার বলুন" বা যেকোনো। ওকে? বা কারো যদি কোনো প্রশ্ন থাকে, বলার থাকে অবশ্যই বলবে, কোনো সমস্যা নেই। হুম? এবার ভাইগটস্কি শিখনের ক্ষেত্রে সমাজের উপরে বিশেষ গুরুত্ব আরোপ করেছেন। তো এটা সবচেয়ে বড় কথা, আমি সবসময় এই কথাটা বলে আসছি। শিখনের ক্ষেত্রে সমাজের কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। ভাইগটস্কি শিখনের ক্ষেত্রে শিক্ষকের ভূমিকার কথাও বলেছে। তুমি যদি একজন ভালো টিচারের কাছে পড়ো, তোমার কিন্তু শিক্ষা সেরকম ভালো হবে। ঠিক আছে? এইজন্য ভাইগটস্কিকে সামাজিক নির্মিতিবাদী বলা হয়। দেখবে অনেক সময় বাবা-মারা কি করে দেখবে, তোমাদের সময় কে কার সাথে হয়েছে কিনা জানি না। একজন টিচারের কাছে তুমি পড়ছো, তার কাছে তুমি ইংলিশ পড়ছো, ম্যাথ পড়ছো, সবই পড়ছো, তোমার সবই পড়া হয়ে যাচ্ছে। তারপরেও দেখবে তোমার বাবা-মা একজন টিচারের কাছে তোমাকে পাঠাতো বা বলে, "কিছু নয়, তুই তার কাছে গিয়ে বসে থাকবি। বা এমনি যে টুকটাক অঙ্ক করবি বা স্যারকে বলাই আছে, যে আপনি আপনার পাশে গিয়ে এখানে বসবে।" এরকম কারো হয়েছে? কেউ করেছো কখনো? কারো সাথে? যে সব টিউশন পড়েছো কিন্তু একজন স্যারের কাছে যেতে, এমনি টুকটাক অঙ্ক করতে, তার পাশে গিয়ে তোমাকে বসে থাকতে। এরকম কেউ করেছো? কারো হয়েছে জীবনে কারো সাথে? স্যার ছোটবেলায় একটু করেছি। ছোটবেলায়? ছোটবেলায়। হ্যাঁ, কত ছোটবেলায়? ছোটবেলায় বসে মানে থাকতো ওখানে। কতটা ছোটবেলা? মানে হুম। মনে আছে? তখন প্রায় 2, 3 এরকম মানে মিক্সিং ছিল না আমার। হ্যাঁ, ওখানে কারণ আমি সিঙ্গেল এরকম চাইল্ড। হ্যাঁ, এরকম হয়। আমার সাথেও এটা হয়েছে। আমিও যখন এভাবে ক্লাস ওই 5-6 এ পড়তাম, ঠিক আছে? 5-6-7 এ পড়তাম। তখন আমার বাড়িতে এমনি হ্যাঁ, ম্যাথ টিউশন ছিল। পরবর্তীকালে বাবা-মা আমাকে হস্টেলে দিয়ে তার পরবর্তী আর সেটা এবার হস্টেল চলে গেলে আলাদা ব্যাপার। এবার ব্যাপারটা হচ্ছে এরকম সময় কিন্তু থাকে। কিসের জন্য? যে তার যে সঙ্গ, তার পাশে আমাকে থেকে হস্টেলে দিয়েছিলেন ওই কারণে। হুম। হ্যাঁ, তো তার সাথে থেকে কথা বলা, শেখা, এগুলো কিন্তু অনেক কিছু গুরুত্ব রয়েছে। আমি মানে সেই স্যারের কাছ থেকে সত্যিই অনেক কিছু জীবনে শিখেছি। ঠিক আছে? অনেক কিছু মানে জীবনে অনেক কিছু ভুল জিনিসকে দেখা। মানে জীবনের সবচেয়ে কঠিন কাজ কি জানো? নিজের ভুল দেখা। ঠিক আছে? তো এটা কেউ যদি করতে পারে, সেটা সবচেয়ে বড় কাজ সে করতে পারে। তো যাই হোক, তো ভাইগটস্কিকে সামাজিক নির্মিতিবাদী বলা হয় কারণ তিনি সমাজ সংস্কৃতির বিকাশে আ সংস্কৃতি, ভাষা এবং সমাজের প্রেক্ষিতের উপরে প্রাধান্য দিয়েছে। যে সমাজের বেসিসে তার হয় থাকে। তো ভাইগটস্কি তার তত্ত্বে শিশুদের সঙ্গে কথোপকথন, প্রজ্ঞ ব্যক্তিদের সঙ্গে আলোচনা ইত্যাদির উপরে গুরুত্ব আরোপ করেছেন। যে শিশুদের সাথে কথাবার্তা বলা, মানে যারা জ্ঞানী ব্যক্তি তাদের সাথে আলোচনা, এইসব করাটা কিন্তু দরকার। ধর্মনিম্ন যে চা দোকানে গিয়ে বসে থাকবে। ওইজন্য ভালো মানুষের সাথে আলোচনা করাটা কিন্তু খুব দরকার। ওইজন্য কোনো কিছু হলে দেখবে জ্ঞানী মানুষের সাথে সবাই কথা বলতে পছন্দ করে। হুম? তো যাই হোক, এই তত্ত্বটার মূল প্রতিপাদ্য হচ্ছে একজন শিশুর বিকাশের ক্ষেত্রে বয়স নয়, তার পরিবার, চারপাশের সামাজিক পরিবেশ, সংস্কৃতি এবং ভাষা তাকে শিক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তো সবাই তাকে করে, তো ব্যক্তি সামাজিক পরিবেশে পারস্পরিক মিথস্ক্রিয়ার মধ্য দিয়ে প্রজ্ঞা, যেটাকে আমরা পড়েছি, প্রজ্ঞার কথা আমরা পড়েছি, তো প্রজ্ঞা গঠন করে। পারস্পরিক মিথস্ক্রিয়া মানে সবার সাথে মিশে, সবার সাথে আলাপ আলোচনা সমস্ত কাজকর্ম করে তার প্রজ্ঞা বা তার যে মানে নলেজ, সেটা সে গঠন করে। শিশু সমাজ থেকে পাওয়া তার জ্ঞানকে একসাথে করে কাজ সম্পাদন করে,
একটি শিশুর জ্ঞানগত বিকাশের সাথে তার শারীরিক বিকাশও জড়িত থাকে, তবে সামাজিক বিষয়ের ভূমিকাও অস্বীকার করা যায় না। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ যে জ্ঞানগত বিকাশের সঙ্গে শারীরিক বিকাশ জড়িত থাকে। তোমরা একটু লক্ষ্য করে দেখবে যে দুজন দুজন ছেলে, ঠিক আছে, একটা ছেলে ক্লাসে ফার্স্ট হয়, আর একটা ছেলে ক্লাসে একটু রেজাল্ট খুব একটা ভালো করতে পারে না। যখন দেখবে ক্লাসের ফার্স্ট বয় বা সেকেন্ড বয় বা থার্ড বয় যায়, তার যে বডি ল্যাঙ্গুয়েজ, দুজনেই একদম শারীরিকভাবে একদম সম্পূর্ণ সুস্থ, কিন্তু দুজনে যখন যায় হাঁটে, দুজনের হাঁটা চলার মধ্যে একটা পার্থক্য লক্ষ্য করা যায়। দেখবে যারা একটু পড়াশোনায় ভালো হয় তারা কনফিডেন্ট ভাবে যায়, সুন্দরভাবে হাত পায়ে করে যায়, হ্যাঁ সুন্দর, ঠিক আছে, একদম রিল্যাক্সে যায়। কিন্তু যারা দেখবে একটু পড়াশোনায় হয়, তারা একটু ভয়ে ভয়ে থাকে যে কে কিছু বললো, কে কিছু দেখলো, সবসময় মনের মধ্যে একটা জড়তা কাজ করে। তাহলে দেখবে এই জড়তা যখন তোমার চলতে থাকে, তখন কিন্তু তোমার শারীরিক বিকাশ ব্যাহত হয়। যেমন তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, খুব ভালো এক্সাম্পল, ঠিক আছে। তোমাকে একজনকে একটা বাইক দেওয়া হলো, সাপোজ ধরো হন্ডার SP 125 বাইক দেওয়া হলো। আরেকজনকে একটা বাইক বাইক দেওয়া হলো যে হচ্ছে পালসারের বাইক 175 সিসির গাড়ি। তো দুটো বাইকের মধ্যে কোন বাইকটা ভালো বাইক? বলো দেখো, ছেলেরা বলতে পারবে কোন বাইকটা ভালো বাইক, হন্ডা SP 125 না পালসার 175? স্যার পালসার 175 সিসি পালসার বেশি। 175 সিসি বেশি এবং ইঞ্জিন ভালো স্ট্রং, বেশি জোরে যেতে পারে, যত ভালো ইঞ্জিন হয় তত ভালো সে জোরে যেতে পারে। ভালো সাউন্ড। এবার SP 125 তুমি একটা ছেলেকে দিলে, সে বাইকটাকে 6 মাস ধরে চালাচ্ছে, সবসময় সে সেই বাইকে 70-80 স্পিডে সে চালায়, ঠিক আছে। আর এ পালসার 175 তুমি একজন ছেলেকে দিলে, সে বাইকটা সবসময় হচ্ছে 20-30 এই স্পিডে একদম ধীরে ধুকে 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 যায়। 6 মাস এইভাবে বাইকটা চালানো হলো, ঠিক আছে। এবার দুজনকে দুজনের কাছ থেকেই বাইকটা নেওয়া হলো, দিয়ে একজন সেম ব্যক্তি, যারা দুজনে একই স্কিল, মানে দুজন ব্যক্তি যারা বাইক চালানোয় অভ্যস্ত কিন্তু এই দুটো বাইক চালায়নি, দুজনকে এই বাইকটা দিলে, একজন এ ব্যক্তিকে এই বাইকটা দেওয়া হলো আর বি ব্যক্তিকে এই বাইকটা দেওয়া হলো, দুজনেই সেম স্কিল, সমস্ত কিছু দুজনে একই। এবার একটা রেস করা হলো, তো তোমাদের মনে হয় কে জিতবে? কে বাইকটা মানে, কিন্তু দুজনেই যারা রেস করছে তারা কিন্তু কেউ মানে এই দুটো বাইক কিন্তু চালায়নি, তারা এমনি বাইক চালায় এবং খুব একই দক্ষতার সাথে চালায়। দুটো বাইক দেওয়া হলো, রেস হলো, তাহলে রেসে কে জিতবে তোমাদের কি মনে হয়? মনে হতে পারে যে পালসার 175 সিসি বাইকটা ভালো, সে তো জিতবে। কিন্তু দেখবে যে SP 125 বাইক, সেটা কিন্তু জিতে যাবে। কেন হয়? তার কারণ একটা জিনিসকে তুমি যখন খুব লো গ্রেডে চালাবে, তার যে ইঞ্জিন, সেটা লো গ্রেডেড হয়ে যাবে। ওই জন্য তুমি যদি লো ক্যাটাগরি মানুষের সাথে মেশো, তুমি যত খুবই ট্যালেন্টেড পারসন একজন, খুব শিক্ষিত পারসন, কিন্তু তুমি সেই লো ক্যাটাগরি লোকের সাথে মিশছো, তুমি দুদিন পরে কয়েকদিন পরে দেখবে তোমার যে নলেজ, তোমার যে এবিলিটি, সেগুলো লো হয়ে যাবে। আর তোমার এবিলিটি যদি খারাপ হয়, মানে খুব খারাপ এবিলিটি হয়, কিন্তু তুমি ভালো লোকের সাথে মিশছো, তোমার এবিলিটি কিন্তু এনহ্যান্স করবে। এটা সব সময় হয়। এটা যেমন বাইকের ক্ষেত্রে হয়, ল্যাপটপের ক্ষেত্রে হয়, কম্পিউটারের ক্ষেত্রে হয়, মানুষের ক্ষেত্রেও সেরকম হয়। ওই জন্য সবসময় একটা কথা বলা হয়, ভালো মানুষের সাথে বন্ধুত্ব রাখো। তুমি যত বড়ই শিক্ষিত মানুষ হও, তোমাকে ভালো মানুষের সাথে মিশতে হবে, নাহলে কিন্তু তোমার সমস্ত জিনিস ব্যাহত হবে। জ্ঞানগত বিকাশ যেমন ব্যাহত হবে, শারীরিক বিকাশও সেরকম ব্যাহত হবে। ঠিক আছে? তো এটা মনে রাখ। হুম? তো যাই হোক, ভাইগটস্কি এখানে যুক্তি দেন যে মনোযোগ, স্মৃতি, যৌক্তিক চিন্তা, পরিকল্পনা এবং সমস্যা সমাধানের মতো মানসিক কাজগুলো উন্নয়নের সামাজিক পরিবেশের একটা প্রাথমিক ফ্যাক্টর হিসেবে বিবেচনা করা হয়। যে যে যত বেশি তোমার মনোযোগ তুমি দিতে পারবে, ঠিক আছে, যত তোমার স্মৃতিশক্তি খুব স্ট্রং হবে, ঠিক আছে, যত তোমার চিন্তা করার মানে চিন্তাটা তুমি ভালো করতে পারো, বা যত তোমার পরিকল্পনা বা সমস্যা সমাধানের এবিলিটি যত তোমার উন্নত হবে, তত তোমার কি হবে, ধীরে ধীরে সামাজিক গঠন নির্মিতি কিন্তু সঠিকভাবে হবে। এবার এখানে একটা কথা ভীষণ ভীষণ ভাইটাল ইম্পর্টেন্ট, ভাইগটস্কির মতে আভ্যন্তরীণ কথোপকথন বা ইনার স্পিচ শিশুর বিকাশে একটা গুরুত্বপূর্ণ অংশ। দেখো, ইনার স্পিচ কথাটার মানে কি? অনেকে আছে দেখবে কোনো যখন সমস্যা হয় সে নিজের সাথে কথা বলে,
ঠিক আছে? নিজে, নিজে কথা বলে, হ্যাঁ, আমার এটা করা উচিত, এটা করা উচিত। কেউ ইনার স্পিচটা সাইলেন্টলি করে, আর কেউ ইনার স্পিচটা বলে, বলে করে। ঠিক আছে? অনেকে আছে দেখবে, এটা করব, এটা করব, এটা করব, সেটা করব। সে সেটা বলতে থাকে আর তুমি পাশে বিড়বিড়, বিড়বিড় করতে থাকো। এবার সেক্ষেত্রে তোমরা যে পাগল নাকি? দেখ নিজের সাথে কথা বলছে। এরকম একটা আমাদের ধারণা আছে যে নিজের সাথে কথা বলে সে পাগল। তাকে আমরা এরকম পাগল এরকম একটা ট্যাগ দিয়ে থাকি। কিন্তু প্রত্যেকটা মানুষই দেখো নিজের সাথে কথা বলে। কেউ সাইলেন্টলি বলে, কেউ জোরে, জোরে বলে। ঠিক আছে? এবার এখানে একটা জিনিস মাথায় রাখবে যে, যে ব্যক্তি কেউ যদি বলা হয়, অনেকে দেখবে এই কথাটা বলে, "আমার একা থাকতে ভাল লাগে না। বন্ধু-বান্ধব না হলে ঠিক হয় না। একা থাকলে আমার বোর লাগে।" আবার কেউ, কেউ বলে দেখবেন, "আমার একা থাকতে খুব ভালো লাগে।" বিভিন্ন পারসন আছে। ঠিক আছে? কেউ আছো যার একা থাকতে খুব ভালো লাগে? আর কেউ আছো যার হচ্ছে একা থাকলে বিরক্ত লাগে, বন্ধু ছাড়া ঠিক চলে না। বন্ধু না হলে ঠিক মানে বোর লাগে। আমার তো একা থাকতে ভালো লাগে। একা থাকতে ভীষণ স্যার একা ভালো আমার থাকতে লাগে। একা ভালো থাকতে লাগে। ভালো হ্যাঁ, এবার এখানে একটা জিনিস দেখবে, বেশিরভাগ যে উত্তর পাওয়া যাবে, বেশিরভাগ উত্তরে স্যার একা পাওয়া যাবে, থাকতে ভালো লাগে না। হ্যাঁ, বেশিরভাগ উত্তর পাওয়া যাবে মেয়েদের একটু একা থাকতে ভালো লাগে। ছেলেদের ক্ষেত্রে দেখা যাবে ছেলেদের একটু বন্ধু-বান্ধব ছাড়া একটু বোর লাগে। ঠিক আছে? এটা বাস্তব কথা। এটা কোনো অবাস্তব ব্যাপার নয়, কেন এটা স্যার? বাস্তব কথা। একদম। এটা কোনদিন ভেবে দেখেছো? যখন এরকম ভাবে একটু সাইকোলজি অনুযায়ী ভেবে দেখবে যে ব্যাপারটা কি। ঠিক আছে? এবার এখানে দেখো, ছেলে আর মেয়েদের যে মানসিক গঠন সম্পূর্ণ আলাদা। সম্পূর্ণ আলাদা হয়। এবার গন্ডগোল কি হয়? যে মেয়েরা মনে করে যে ছেলেরা কেন আমাদের মতো ভাবছে না? আর ছেলেরা ভাবে মেয়েরা কেন আমাদের মতো ভাবছে না? ঠিক আছে? কিন্তু দুজনের ভাবনা চিন্তা সম্পূর্ণ আলাদা। তুমি যদি এখন মানে তুমি একটা যদি ভাবো যে লঙ্কা কেন ঝাল হয়েছে, লঙ্কা কেন মিষ্টি নয়, চিনি কেন মিষ্টি হবে ঝাল হবে না? সেটা বললে তো হবে না। সেরকম একটা মেয়েদের যে শরীর বা ছেলেদের যে শরীর, মন যেভাবে গঠিত হয় সেভাবেই কিন্তু তারা ভাবনা চিন্তা করে। ঠিক আছে? তো সেই কারণে এই যে প্রবলেম সলভিং, একটা প্রবলেম এলো সেটাকে সলভ করতে মেয়েরা একরকম ভাবে সলভ করে, ছেলেরা একরকম ভাবে সলভ করে আসছে ছোটবেলা থেকে। ফলে একটা সময় পরে, তো একটা যদি প্রবলেম আসে, হাজব্যান্ড ওয়াইফ দুজনে আছে, দুজনে কিন্তু দুরকম ভাবে সলিউশন ভাববে যে এটাকে আমি এইভাবে সলভ করব, মেয়ে বলবে আমি এটাকে আমি এইভাবে সলভ করবো। ডিফারেন্স হবেই, কারণ ছেলে মেয়ের চিন্তা ভাবনা কখনো এক হতে পারে না। এবার সেই ডিফারেন্সে যদি বলে, "এই তুমি বেশি জানো", এ বলে, "এই তুমি বেশি জানো", ব্যাস ওখানে হয়ে গেল গন্ডগোল। ঠিক আছে? এবার যে কথা হচ্ছে যে মেয়েরা কেন একটু একা থাকতে ভালোবাসে, তার কারণ মেয়েরা একটু বেশি কথা বলতে পছন্দ করে। ঠিক আছে? যেকোনো জিনিসে হোক, যে একটা প্রবলেম হলো, মেয়েরা ১ম মনে করে যে আলোচনাটা দরকার। ১ম এই মনে হবে যে এর প্রবলেম হয়েছে, একটু আলোচনা করব, একটু ডিসকাস করব। তারপরে কি সলিউশন মানে ভাববো। আর ছেলেরা অত আলোচনার দরকার নেই। এটা হয়েছে, ও তার মানে এটা হয়েছে, এটা ঠিক। কম কথায় ছেলেরা করতে চায়। এবার দেখো, দুজনে যদি কথা বলতে চায়, মেয়েরা চায় একটু বেশি কথা বলতে, ছেলেরা চায় কম কথা। এবার যদি বেশি কথা বলে, বাকিরা বিরক্ত হবে। ছোটবেলা থেকে দেখেছি একটা মেয়ে যখন বেশি কথা বলতে যায়, সে বলে, "এই চুপ কর না, বেশি কথা কিসের জন্য? চুপ কর।" এই চুপ করে, করে থেকে, থেকে মেয়েরা কি করেছে? চুপচাপ নিজের মধ্যে কথা বলাটা অভ্যেস করে ফেলেছে। সেই কারণে দেখবে মেয়েরা বেশি চুপচাপ থাকে, মানে মেয়েরা সবসময় একটু চুপচাপ বা একা থাকতে পছন্দ করে। এবার যখনই তুমি একা থাকবে, কথা তো তুমি বলছো, নিজের সাথে বলছো, তাহলে তোমার কথাটা নিজের সাথে হয়ে যাচ্ছে। ইনার স্পিচ। এইজন্য মেয়েরা একটু একা থাকতে পছন্দ করে। কারণ একা থাকলে সে তার কথাগুলো নিজের সাথে বলছে। আর ছেলেরা একা থাকতে পছন্দ করে না। কারণ ছেলেরা মনে করে ও হইছে, প্রবলেম এটা হয়েছে, ঠিক আছে ভাই, এটা হয়েছে, হয়েছে, চ হয়ে গেল কাজ। কি বললাম বোঝা গেল? এটা দুজনের ছোটবেলা থেকে মেকানিজম। তার মানে এটা নয় যে সবাই একই রকম। ঠিক আছে? যেমন আমি, আমার ছোটবেলা থেকে আমি বেশিরভাগটা কিন্তু একাই থেকেছি। এবার আমার ব্যাপারটাও এরকম। আমি একা থাকলেও আমার কোনো অসুবিধা নেই। মানে একা থাকতে আমি বেশিই পছন্দ করি। ঠিক আছে? তো এটা নেচার টু নেচার ভ্যারি করে ছোটবেলা থেকে সে কিভাবে বড় হয়েছে। আমি ছোটবেলা থেকে বন্ধু-বান্ধবের সাথে খুব একটা খেলতে যেতাম না। এমনি মেশামেশি ঠিক আছে। স্কুলে গিয়ে খেলতাম। কিন্তু বাড়িতে আসার পরে আমি কোথাও মানে বিকেল বেলা অনেকে খেলতে যেত। আমি কিন্তু ওভাবে খেলতে যেতাম না। আমি বাড়িতে একাই নিজের মতোই খেলতাম। ঠিক আছে? ফলে কি হয়েছে, আমার মধ্যে ইনার স্পিচটা ডেভেলপ করছে। কিন্তু সবার ক্ষেত্রে ওটা নয়। বেশিরভাগ ছেলেরা কি হয়, স্কুল থেকে আসার পরে স্কুলে খেলে, তারপরে পাড়ার ছেলেদের সাথে খেলে। ফলে তাদের ব্যাপারটা আলাদা হয়েছে। কি বললাম বোঝা গেছে? এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ভাইগটস্কির মধ্যে এই আভ্যন্তরীণ কথোপকথন বা ইনার স্পিচ শিশুর জন্য গুরুত্বপূর্ণ। তিনি দাবি করেন যে ভাষা শিশুকে তার জ্ঞানীয় কাজগুলো বুঝতে অন্যতম ভূমিকা পালন করে। এটি শিশুকে
কোনো কাজের পরিকল্পনা করতে এবং সমস্যার সমাধান করতে সাহায্য করে। এইজন্য যখন প্রবলেম আসবে, সে যখন নিজে, নিজে কথা বলবে, তখনই কিন্তু সে নিজের প্রবলেম সলভ হবে। এইজন্য ছোটবেলা থেকে আমি ১ম থেকে তোমাদের একটা কথা বারবার বলছি। বারবার, ভীষণবার, অনেকবার বলছি। যদি পারো তো করবে, আর যদি না পারো তো করবে না। কোনো প্রবলেম এলে, তোমার বাচ্চার কোনো একটা প্রবলেম এলো, জীবনে কোনো একটা প্রবলেম এলো, স্কুলে একটা হলো কোনো প্রবলেম এলো, যেটা তুমি জানো যে সে প্রবলেমটা সে সলভ করতে পারে। হি ক্যান সলভ। এরকম নয় যে তার কাছে একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম হলো, যে স্কুলে একটা বললো টাকা চাইছে, তুমি বললে তোমার প্রবলেম তুমি সলভ করো। সেটা নয়। কোনো একটা প্রবলেম যেটা হি ক্যান সলভ, তাহলে তোমার উচিত তুমি তাকে দিয়ে সলভ করাও, নিজে নয়। কিন্তু আজকালকার বাবা-মা বলে, "না, না আমার বাচ্চা ছোট বাচ্চা, সে বড় হলে ঠিক সলভ করা শিখে যাবে।" বাবু কোনদিন শিখবে না। কারণ প্রত্যেক মানুষ চায় ডিপেন্ডেন্ট হতে। ঠিক আছে? প্রত্যেক মানুষ ডিপেন্ডেন্ট হতে চায়। ফলে সে কোনো মানুষই চায় না ইন্ডিপেন্ডেন্ট হয়ে নিজে কাজ করতে। ফলে তুমি যদি তাকে ছোটবেলা থেকে ডিপেন্ডেন্ট করে দাও, সে সারা জীবন তোমার উপর ডিপেন্ডেন্টই থাকবে। এই যে যেমন তোমাদের একটা এর জন্যই একটা কথা বলি, যে যার একটা ধর্ম আছে, প্রত্যেকের রিলিজিয়ন আছে। কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ একটা ধর্ম রয়েছে। এবার অনেকে এই জায়গায় বলতে পারো যে, "স্যার আ সব ধর্মই এক। মানুষের স্যার ধর্মের তো প্রয়োজন নেই। মানুষই তো আগে। মানবিকতা আগে।" এটা মানুষের মনে হয় তো? যে স্যার মানবিকতা আগে। ধর্ম স্যার বাজে জিনিস। এটা তো মনে হয়, কার মনে হয়? কারো যদি মনে কোনো অসুবিধা নেই, আমি তার ধারণা পাল্টে দেব। ঠিক আছে? আমি তাদেরকে বুঝিয়ে দেবো ব্যাপারটা কেন ঠিক নয়। কারো কি এটা মনে হয় যে রিলিজিয়ন এর থেকেও মানবিকতা বড়? এটা কি কারো মনে হয়? না সবার মনে হয়? কোনো অসুবিধা নেই। স্যার আমার মনে হয়। তোমার মনে হয়? স্যার আমার মনে হয়। একদম। তো এটা দেখো, যার যেটা মনে হ্যাঁ, হয় মন হ্যাঁ, খুলে বলো। মন খুলে বলো, কোনো হুম, অসুবিধা নেই। কেউ কাউকে পার্সোনালি ঘরে গিয়ে কেউ মারতে আসবে না। ঠিক আছে? আমি নিজে যখন বলছি তাহলে আমার ভয় নেই যখন। তোমাদের ভয় কি? বলতে ভয় কি? ঠিক আছে? এবার দেখো, এখানে তাহলে প্রশ্ন আসবে যে রিলিজিয়ন মানুষের প্রয়োজন কেন? হোয়াই? একটা মানুষের ধর্মের প্রয়োজন কি? ঠিক আছে? তাহলে তুমি যদি একটা জিনিস জানো যে মানুষের ধর্মের প্রয়োজনীয়তা কি, তাহলে তুমি বুঝতে পারবে যে মানুষের জন্য ধর্মটা কেন গুরুত্বপূর্ণ। তুমি যেকোনো রিলিজিয়ন ফলো করো, হয় হিন্দু হও, মুসলিম হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, শিখ হও, যাই হোক, মানুষের জন্য ধর্মের কি প্রয়োজন? ঠিক আছে? দেখো, একটা জিনিস বুঝে নাও যে মানুষের জন্য ধর্মের প্রয়োজন এটাই, যে মানুষের সবসময় মন বলে একটা বিষয় আছে, প্রত্যেকের মধ্যে মন রয়েছে। মন সবসময় একটা শেল্টার চায়, এবং একটা, ওই যে বললাম, ডিপেন্ডেন্সি চায়। ইন্ডিপেন্ডেন্ট কেউ থাকতে পারে না। মনে হয় কেউ আছে, যে আমি এই কাজটা এতটা করতে পারবো, তার বেশি কিছু করতে পারবো না। প্রত্যেকে জানে নিজের লিমিটেশন। তো এই জন্য মন কি হয়, সবসময় একটা জিনিসের উপরে ডিপেন্ডেন্স হতে চায়। যে ডিপেন্ডেন্ট, যে হ্যাঁ, সে কাজটা করবে, সে কাজটা করবে। আমি এতটা করব, পরের কাজটা এটা করবে। আমি এটা করলাম, বাকি কাজটা বাকি যারা আছে তারা করবে। রান্না আছে তাই করবে, সে আছে সে করবে। কেউ না কেউ তো করবে। এটা আমরা ভাবি। তো এটাই আমাদের ব্যাপার। আমাদের হিউম্যান লাইফ এ সবকিছু আমাদের হাতে থাকে না। যে আমরা আমাদের কাজটা করে দিলাম, তুমি পরীক্ষায় দিয়ে দিলে। বা কোনো একটা, তুমি হয়তো ধরো আ তোমার বাচ্চা পরীক্ষা দিয়ে এলো। পরীক্ষা দিয়ে আসার পরে রেজাল্ট কি হবে সেটা তো তোমার হাতে নেই। তাহলে তার জন্য আমরা কি করতে পারি? আমরা ডিপেন্ডেন্ট হতে পারি, হ্যাঁ, যে হ্যাঁ, এখানে পরীক্ষা দিয়েছি, এর একটা সলিউশন আসবে। আমি হোপ করতে পারি, ডিসাইড করতে পারি যে সে হয়তো ফার্স্ট হলো বা একটা ভালো রেজাল্ট করলো। তো মানুষের মন যেকোনো ধরনের প্রবলেমের জন্য একটা শেল্টার খোঁজে, আর এই শেল্টারটাই দেয় তাকে রিলিজিয়ন বা ধর্ম। সেই ধর্মই তাকে এটা বোঝায় যে একজন মানুষ কেউ আছে, একজন গড কেউ আছে। সেই গড তোমার জীবনের প্রবলেম সলভ করবে। তুমি যদি কোনো প্রবলেমে পড়ে যাও, সেটা সলভ করবে সে। মানে, মোদ্দা কথা, এর জন্য প্রপার ভাবে তোমার কোনো গডের প্রয়োজন নেই। সে গড আছে কি নেই, দ্যাট ডাজন্ট মিন। সে থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু সে আছে এই মনে, এটা তুমি মনে করছো, সেটাই তোমার মনকে একটা শেল্টার দিচ্ছে, একটা আস্থা দিচ্ছে। আর এই কারণের জন্যই প্রয়োজন ধর্ম বা রিলিজিয়ন। বাকি অন্য কোনো কারণ নেই। ঠিক আছে? এবার কেউ যদি ভাবো তাহলে স্যার কি ভগবান নেই? এটা সম্পূর্ণ অন্য দিকের প্রশ্ন। এটা সম্পূর্ণ আলাদা দিকের প্রশ্ন। যে সে আছে কি নেই, তাকে কি কেউ দেখেছে, কেউ দেখেনি, দ্যাটস সম্পূর্ণ ডিফারেন্ট টাইপের প্রশ্ন। তার জন্য আধ্যাত্মিকতার লাইনে যেতে হবে। তার জ্ঞান সম্পূর্ণ আলাদা। কিন্তু কেন প্রয়োজন? রিলিজিয়ন এর একটা কেন প্রয়োজন? এটাই তার প্রয়োজনীয়তা। কি বললাম, বোঝাতে পারলাম? এবার যখনই এই শেল্টারটা কেউ দেবে,
তখনই তোমার মধ্যে মানবিকতা আসবে, নাহলে কিন্তু আসবে না। এটা যদি না থাকে, রিলিজিয়ান না থাকে, তখন মনে হবে না আমি কোনো ধর্ম মানি না। মানবিকতা কোনো কাজেই লাগবে না যদি না তোমার মধ্যে রিলিজিয়ান থাকে। কারণ রিলিজিয়ানই তোমাকে শেখায় মানবিকতা, মানুষকে সাহায্য করা, মানুষের হেল্প করা। সেটাই একটা, যেটা আমাদের কি বলে, দর্শন, ফিলোসফি। বুঝতে পারলাম? ক্লিয়ার করেছি সবাইকে? Yes, sir. ওকে? এটা Nice তোমার মাথায়, explanation. হ্যাঁ, এটা মাথায় রাখবে অবশ্যই। হুম, মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো যে দেখো অনেকে অনেক কিছু প্রশ্ন করতে পারে, আজকে তুমি নয়, তোমার বাচ্চা তোমাকে এই প্রশ্নটা করলো যে বাবা সে হিন্দু সে মুসলিম, ধর্ম ব্যাপারটা কি, যে কোনো সময় সে তোমাকে প্রশ্ন করতেই পারে। তাহলে তুমি তাকে কিন্তু ভুল উত্তর দেবে, স্বাভাবিক তুমি ভুল উত্তর দেবে, কারণ তোমার তো ধারণাটা নেই। ওই জন্য আমি বললাম যে চাইল্ড স্টাডিজ পড়ার সময় কতটা তুমি প্রবলেম সলভ করলে, ডাজন্ট ফোকাস, প্রবলেম সলভ ঠিক হয়ে যাবে, কোনো চাপ নিতে হবে না। তোমাকে ফোকাস করতে হবে আমি যে ক্লাসে যে কথাগুলো বলছি, সেগুলো তোমার প্রপারলি বোধগম্য হলো কিনা, আর সেটা তুমি তোমার বাচ্চাকে শেখাতে পারলে কিনা। এটা এই ক্লাসের মানে, অন্য স্যার কি ক্লাস করে আমি জানি না। আমার ক্লাসে আমি মনে করি তুমি যদি এটা তোমার জীবনে অ্যাপ্লিকেবল করতে পারো, তাহলে সেটা তোমার জীবনের জন্য সাকসেসফুল হবে। তোমার যে যত টাকাই তুমি দিয়েছো, স্যারকে এর জন্য যা পে করেছো, সেই টাকাটা তোমার যথার্থ হবে। ওকে? এটা মাথায় রাখবে। এবার দেখো এই সামাজিক নির্মিতিবাদ তত্ত্বের মূলনীতি। এটা হচ্ছে সোশ্যাল ইন্টারেকশন। কি বলছে? ভাইগটস্কি প্রজ্ঞামূলক বিকাশে সামাজিক মিথস্ক্রিয়ার উপরে গুরুত্ব দিয়েছে। ভালো কথা। তো তিনি বলেছেন যে শিশুর সাংস্কৃতিক বিকাশ দু ধরনের, একটা হচ্ছে সামাজিক স্তর, আর একটা হচ্ছে শিশুর নিচে। স্বাভাবিক ব্যাপার যে প্রথম দিকে ব্যক্তির সঙ্গে ইন্ট্রা সাইকোলজিক্যাল, এবং দ্বিতীয়ত ব্যক্তির ইন্টার সাইকোলজিক্যাল উচ্চ স্তরের মানসিক প্রক্রিয়াগুলি বিভিন্ন ব্যক্তিদের মধ্যে আলোচনার মাধ্যমে সংঘটিত হয়, এবং পরে সেগুলো শিশু নিজের মধ্যেই নিয়ে নেয়। বুঝিয়ে দিচ্ছি। একটা শিশুর যে সাংস্কৃতিক বিকাশ বা কালচারাল বিকাশের দুটো দিক আছে। একটা সামাজিক স্তর, মানে সামাজিক ভাবে সে মানে সামাজিক তৈরি হবে, আর একটা শিশু নিজে হবে। কিভাবে সামাজিক স্তরে কি হবে? ইন্ট্রা সাইকোলজিক্যাল মানে সমাজে তার যে টিচার আছে, প্যারেন্টস আছে, বন্ধু বান্ধব আছে, সবার সাথে সে মিশছে, তখন সেটা হচ্ছে ইন্ট্রা সাইকোলজিক্যাল। এরপরে কি হচ্ছে? শিশু নিজে, মানে সে নিজের মনের মধ্যে কথা বলছে যে আমি এটা ঠিক করলাম, তো আমি যে চুরি করলাম এটা কি ঠিক করলাম, চুরি করলে তো লোকে খারাপ বলবে, হ্যান ত্যান, সেটা হচ্ছে ইন্টার সাইকোলজিক্যাল। অর্থাৎ দুটো জিনিসই যখন একসাথে হবে, তখনই একটা, দুটোর মধ্যে যখন মিথস্ক্রিয়া হবে, ইন্টারাকশন হবে, তখনই কি হবে? একটা শিশুর সামাজিক নির্মিতিবাদ গঠন হবে। তুমি যদি, ওই জন্য দেখবে অনেক ছেলে, অনেক লোকে রয়েছে যারা কি করে, ঘরে কি হচ্ছে না হচ্ছে জানার দরকার নেই, লোকের হেল্প করার জন্য যায়। তাকে দেখবে সে কি হয়, লোকে কি করবে তাকে একটু ভালো রকম ভাবে দেখে, কিন্তু ঘরের লোক তাকে সহ্য করতে পারে না। ওই বাইরের লোকের হেল্প করতে ইচ্ছে, যাও বেরিয়ে যাও, বের করে দিবে, খেতে দিবে না। কিছু লোক আছে দেখবে ঘরে, ঘরে কি হচ্ছে সব দেখবে, বাইরের লোকের কিছু বোঝে না, তখন তাদের কি হবে? বাইরের লোক দেখবে কোনো সমস্যায় পড়লে বাইরের লোক তাকে খুঁজবে না। ঠিক আছে? তো দুটোর কোনোটাই হলো না, মাঝামাঝি হও। যখন প্রয়োজন হবে বাইরে সমাজের জন্য কিছু করো, এবং ঘরের জন্যও করো। দুটোর মধ্যে ব্যালেন্স করো, কোনোটা বেশি করো না। ঠিক আছে? এটা বুঝতে হবে। পরের হেল্প করাটা ভালো, কিন্তু এত স্যার, হেল্প করো না যেন। হুম, কমিউনিকেশন যখন বলছিলাম, বলো বলো। তখন ইন্ট্রাটা তো নিজের সঙ্গে পড়ছিলাম ইন্ট্রা, আর ইন্টার মানে দুইয়ের মধ্যে পড়েছিলাম। টাইপস অফ না কমিউনিকেশন যখন পড়েছিলাম, না, সে তুমি একটা এটা কি জিনিস দেখবে, উল্টো? ইন্টার মানে কি, ইন্ট্রা, ইন্টার মানে কি, হ্যাঁ, ইন্টার মানে, ইন্ট্রা মানে ব্যক্তির সঙ্গে অন্য কারো। দেখবে ইন্টারস্পেক্ট, ইন্টার ইন্টার ইন্টারস্টেলার স্পেস, মানে দুটো জিনিসের মধ্যে। ইন্ট্রা মানে তার বাইরে, মানে একটা মানুষের সাথে আরেকটা মানুষের সম্পর্ক, সেটাকে ইন্ট্রা বলা হয়। তুমি একটু ইংলিশে একটু দেখবে ইন্টার আর ইন্ট্রার মধ্যে পার্থক্য, ওখানে দেখবে সুন্দর করে বুঝিয়ে দেবে। যে কোনো একটা এক্সাম্পল সার্চ করবে গুগলে, যে ইন্টার। হুম, অন্যরকম হুম, দেখবে তুমি ওখানে বুঝতে পেরে যাবে। ইন্টার মানে টাইপস অফ। যেখানে ব্যক্তির অভ্যন্তরের ব্যাপার, ইন্ট্রা মানে ব্যক্তির সঙ্গে বাইরের কোনো জিনিসের ইন্টারাকশনের কথা বলা হচ্ছে। হুম, আচ্ছা। তো এখানে দেখো দুটো স্তরের কথা বলছে। সামাজিক স্তর, যেখানে শিশুর চিন্তা ভাবনা সামাজিক স্তরে শুরু হয়। আপনি ছোট বাচ্চাদের কি বললেন, কিভাবে বললেন, তা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তাদের বিকাশের ক্ষেত্রে। ওই জন্য দেখবে
একটা ভীষণ ভাইটাল কথা। আমরা সবসময় ছোটবেলায় একটা ভুল কাজ করে থাকি। কি? বাচ্চাকে বহুত জ্ঞান দিই। "এই তুই এটা কর, এটা করলে জীবনে কিছু করতে পারবি।" আমি এটা শুনেছি, ঠিক আছে? ছোট বাচ্চাদেরকে বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করে অনেকে, ঠিক আছে? আজকে আজকেই একটা খুব ভালো হচ্ছে আমার অভিজ্ঞতা হয়েছে, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং অভিজ্ঞতা। ডোন্ট মাইন্ড, ঠিক আছে? আমি সবসময় বলি যে অনেক কিছু অনেকের একটু পার্সোনালি লেগে যেতে পারে। আমি তো কাউকে চিনি না পার্সোনালি, কিন্তু অনেকের একটু পার্সোনালি লেগে যেতে পারে। তো সেক্ষেত্রে কারো কেউ হচ্ছে খারাপ ভাববে না যে কি বলছি। বিশেষ করে আজকে একজন হচ্ছে ম্যাডামের সাথে মানে পরিচয় নয়, মানে আমার হচ্ছে ওয়াইফ হচ্ছে নাচের ক্লাস করান, ঠিক আছে? তো সেখানে একজন ম্যাডাম তার মেয়েকে নিয়ে ক্লাসে এসেছেন। নাচ শেখানোর জন্য এসেছেন। তো ভালো কথা। তো সেখানে হচ্ছে নাচ শেখানোর পরে তার সাথে একটু কথা হচ্ছে। সে বলছে যে আমার মেয়ে, তার মেয়ে এখন হচ্ছে ক্লাস 3 তে পড়ে। ঠিক আছে? ক্লাস 3 মানে বুঝতে পেরেছো। সে বলছে যে আমার মেয়ের কি পড়াশুনো করলো, কি নাচ শিখলো বা প্র্যাকটিস করলো আমি কিছুই দেখি না। ঠিক আছে? আমি তার উপরে ছেড়ে দিচ্ছি। সে একদিন হচ্ছে সে সারাদিন খেলছে। স্কুলে এসে বকান খাবে সে নিজেই বুঝবে। ঠিক আছে? সে কি জামা পড়লো সে আমার দেখার দরকার নেই। সে জামা তাকে আমি কিনে দিয়েছি। সে কি পড়বে না পড়বে সে তার ব্যাপার। ঠিক আছে? সে কি খাবে না খাবে তার ব্যাপার। হ্যাঁ, তাহলে সে কি কাজ করে? যদি বাচ্চা অসুস্থ হয়ে যায় তখন সে কাজটা করে। কেন করে? কারণ তার ম্যাডামের কোনো না কোনো জায়গায় এটা মনে হয়েছে যে আমি যদি বাচ্চার জন্য সারাদিন তার পেছনে পড়ে থাকি, তাহলে একটা সময় পরে বৃদ্ধ বয়সে বা যখন বয়স হয়ে যাবে, তখন আমার মনে হবে যে আমি তাহলে জীবনে কি পেলাম? আমার জীবনটা তো নষ্ট হয়ে গেল বাচ্চার জন্য করে। এটা মেয়েদের মানসিকতা। বেশিরভাগ মেয়েদের আজকের দিনে যারা ইন্ডিপেন্ডেন্ট ভাবে কোনো না কোনো জব করে বা ইনকাম করছে। বাস্তব কথা বলছি। কেউ যদি এরকম মানসিকতায় থেকে থাকো, প্লিজ ডোন্ট মাইন্ড বাট দিস ইজ রং। ভীষণ খারাপ জিনিস। ঠিক আছে? এই মানসিকতা অনেক মেয়ের মধ্যে গ্রো করছে, গ্রো রয়েছে। বিয়ের পরে হয়তো তোমাদের এটা মনে হতে পারে যে হ্যাঁ আমার বিয়ে হয়ে গেছে, বাচ্চা হয়ে গেছে তো কি হয়েছে? বাচ্চার জন্য কি আমি আমার নিজের জীবন নষ্ট করে দেবো? অনেকের এটা মনে হয় যে বাচ্চাকে মানুষ করতে গেলে যে কিছু স্যাক্রিফাইস করতে হয়, সেটা মানে জীবন নষ্ট করা। এটা অনেকের মানে অনেক মেয়ের মনে হতে পারে। তো প্লিজ ডোন্ট এরকম ভেবো না। ঠিক আছে? তো বাচ্চাদের সবসময় কিন্তু স্যার তোমাকে স্যার বলছি কম সংখ্যক মেয়েই হয়তো এরকম। না, কম সংখ্যক মেয়ে নয় বাবা। আজকের দিনে বেশি সংখ্যক মেয়ে স্যার ওরকম। শুনতে শুনতে খারাপ লাগতে পারে। কিন্তু যত মেয়ে স্যার স্যার চাকরি আমি করে তো জানি এখনকার না, বলো? স্যার আমারই তো ছেলে আছে ক্লাস 2 তে পড়ে। এই তো সেই সেই যে ৬টার থেকে এই যে ৬টার থেকে ৯:৩০ অবধি ৯:৩০ আমি জয়েন করলাম ক্লাসে। ৯:৩০ অবধি বসে আছি। এরকম মানে মানে প্রতিটা দিন মানে সারাদিন ওর পিছনেই পড়ে থাকি। ওই তো বাবা আর তুমিও একটু আমি যতটুকু আমার যতটুকু মনে হয় যে সেটা হয়েছে তো ভালো বেশিরভাগ তো। মেয়েই হয়তো এরকম যে না, এটা বাচ্চার ভুল পিছনে ভাবছো। পড়ে থাকে। কারণ আজকের দিনে যেসব মেয়েরা জব করে, চাকরি করে, মানে নিজে ইনকাম করে, বাস্তব কথা বলছি, নিজে ইনকাম করে, তাদের সবার মানসিকতা মেক্সিমাম। কিন্তু যারা ওই হাউসওয়াইফ কারণ তাদের দেখো আর অন্য কোনো কাজ নেই। ঠিক আছে? অন্য কোনো কাজ নেই। তো তারা কি করবে? বাচ্চার পেছনে পড়ে থাকে। ঠিক আছে? কিন্তু যারা আজকের দিনে মেয়েরা ইনকাম করছে, তাদের মানসিকতা কিন্তু এরকম হয়ে গেছে। তো কেউ যদি এরকম থেকে থাকো প্লিজ নিজের মানসিকতা পারলে পরিবর্তন করো। কারণ সেই বাচ্চাটা তোমারই বাচ্চা। সে বাচ্চাকে মানুষ করার দায়িত্ব তোমার। ঠিক আছে? তো সে যদি ওরকম মানুষ হয়, একটু বৃদ্ধ বয়সে তোমার যখন একটু বয়স হবে, সে কিন্তু তোমার সাথে ওরকমই ট্রিট করবে, ওর থেকে খারাপই ট্রিট করবে। তখন তুমি আশা করো না যে সে তোমার সাথে ভালো কিছু ট্রিট করবে। তুমি অসুস্থ হয়ে গেলে বলবে, "কি হয়েছে? তুমি ওষুধ খেতে পারছো না? ওষুধ তো ওখানে আছে, নিয়ে নিতে পারছো না?" সে তোমাকে এই কথা বলেই চলে যাবে। তখন তোমার বুকটা ভেঙে যাবে। ঠিক আছে? আর তুমি যদি এই সময় তার বাচ্চার কিছু কেয়ার করো, সমস্ত কিছু করো, সে একটা টাইম পরে সে ঠিক কেয়ারিং টা বুঝবে। পারলে জিনিসগুলো করবে। হুম? তো সেই জন্য বাচ্চাকে এই যে বলেছে ছোট বাচ্চাদের কি বললেন, কিভাবে বললেন, তা কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বিকাশের ক্ষেত্রে। তো ভাবনা চিন্তা করে নিজেরা কাজকর্ম করবে। ঠিক আছে? তো যাই হোক, তারপরে হচ্ছে ব্যক্তিগত স্তর। এই পর্যায়ে মানে প্রায় ৩ থেকে ৭ বছর শিশুরা নিজেদের মধ্যে কথা বলে কিছু করে। যেমন শিশু খেলার সময় নিজে আপন মনেই জোরে কথা বলতে পছন্দ করে। এই সময় দেখবে মেয়েরা একটা খুব ভালো খেলা খেলে। খেলামাটি খেলে। ঠিক আছে? এটা শুনেছ হয়তো দেখবে যে বিয়ে দিত। আগে পুতুল খেলা হতো। যে পুতুল খেলা সেখানে গল্প করে। ঠিক আছে? তার সাথে কথা বলে। এখন তো সব গল্প শেষ হয়ে গেছে। আচ্ছা ফোন এসে গিয়ে তো সব শেষ। এখনো বাচ্চারা ছেলেরা কথা বলে কি? মার। সেখানে দেখ, আরে ওইখানে আছে, পেছন দিয়ে আছে দেখ, ওখানে লুকিয়ে যাচ্ছি দেখ। সেগুলো তো জোরে কথা নিজের মনে বলছে না। সে কিন্তু সামনের মানুষকে ইনস্ট্রাকশন দিচ্ছে। ভীষণ খারাপ। এই যে PUBG, Free Fire এই যে খেলাগুলো বাচ্চাদের খুবই খারাপ।
তো বাচ্চাদের চাইলে পারবে এই যে খেলামাটি খেলা বা কোনো খেলনা দিয়ে বললে পুতুল বিয়ে, পুতুলের বিয়ে দেওয়া, ঠিক আছে? এই ধরনের জিনিসগুলো যাতে সে বাচ্চারা নিজের মনে কথা বলতে, বলতে খেলে। পারলে এই জিনিসগুলো চেষ্টা করো। ঠিক আছে? ছোট্ট করে তোমার টাকা আছে ট্যাব ধরিয়ে দিও না। ঠিক আছে? বাচ্চাই ফুটে সানলাইট হয়ে যাবে। আজকের দিনে ফুটে যাচ্ছে ব্রেন। যত তুমি একটা বাচ্চাকে বা নিজেরাই মোবাইল ব্যবহার করে নিজেদের আইকিউ, মেমোরি কতটা কমে যাচ্ছে কোনো আইডিয়া আছে? ভাবো না। আগে কত কিছু জিনিস মনে রাখতে পারতে, এখন পড়াশোনা মনে রাখতে পারছো? সব ভুলে যাচ্ছ যে স্যার এত তো পড়লাম, স্যার সব ভুলে যাচ্ছি। কেন ভুলে যাচ্ছি? সারাদিন যদি খুলে রিলস খুলে নিয়ে বসে থাকো। ঠিক আছে? সারাদিন যদি ফালতু সিরিয়াল দেখো। কেউ দেখো এইসব স্টার জলসা, জি বাংলার সিরিয়াল দেখো? যদি দেখে থাকো তাহলে নিজের জীবনটা ফুটাচ্ছ, বাচ্চারটাও ফুটাচ্ছ। ঠিক আছে? পারলে কন্ট্রোল করো নিজেদের এইসব জিনিস দেখো। ঠিক আছে? তো একটু সেটা বাদ দিয়ে যদি একটু পড়ো তাহলে লাভ দিবে। আবার মনে হবে স্যার সারাদিন তো এত কাজ করি, একটুও কি ফোন ঘাঁটবো না? হতেই পারে। অনেকের ভাবনা চিন্তা আছে। যে যার বাবা নিজের ফোন, নিজের ইন্টারনেট, নিজে কাজ করবে। কোনো চাপ। তো যাই হোক কথা বলতে, বলতে খেলা। এরপরে খেলা এভাবে এই সময় দেখবে জোরে, জোরে পড়ে। একই রকম ভাবে পড়ার সময় জোরে জোরে প্রথমে পড়তে বলা হয়, সেখানে একটা ইগোসেন্ট্রিক আর একটা ইনার স্পিচে রূপান্তর হয়। তো এইগুলো মানুষের অভ্যন্তরীণ বক্তব্য বা চিন্তা স্তরে ব্যক্তি তার চিন্তা ভাবনাকে নিয়ন্ত্রণ করে নীরব ভাষার মাধ্যমে। আস্তে আস্তে ওই যে বললাম, তার চিন্তা ভাবনা সেই নীরবে ভাষার মাধ্যমে নিয়ন্ত্রণ করে। এই স্তরে মানুষ উচ্চতর ভাবনা থেকে আরো জটিল ধরনের চিন্তা করতে থাকে। এই ছোটবেলায় দেখো চিন্তা ভাবনা খুব সরল হতো, আস্তে আস্তে ভাবনা জটিলের দিকে যায়। জটিল জটিল ভাবনা চিন্তা, যদি এটা হয় কি হবে, যদি ওটা হয় কি হবে। যত বড় হয় মানুষের চিন্তা ভাবনা তত জটিল হয়, স্বাভাবিক কথা। এবার গুরুত্বপূর্ণ জিনিস যেটা থেকে প্রশ্ন আসেই আসে, সেটা হচ্ছে জেডপিডি, বিকাশের নৈকট্য সীমা, যেটাকে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এটা কি জিনিস? তো ভাইগটস্কি জেডপিডি নামে একটা ধারণার উল্লেখ দিয়েছেন, যেটা হলো শিক্ষার্থীর প্রকৃত বিকাশ এবং বিকাশের বাইরের মধ্যে অংশ। সিম্পল জিনিস দেখো, আমি উদাহরণ দিয়ে দেবো তারপরে বুঝতে পারবে। অ্যাকচুয়াল ডেভেলপমেন্টটা কি হচ্ছে, যে প্রকৃত বিকাশ হলো যখন কোনো শিক্ষার্থী কোনো সমস্যা কারো সাহায্য ছাড়া নিজেই সমাধান করতে পারে, সেটাকে তার অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট বলা হয়। বিয়ন্ড ডেভেলপমেন্ট কি? যেখানে শিক্ষার্থী অন্যদের বা বড়দের সাহায্য নিয়ে কোনো সমস্যার সমাধান করতে পারে না। ঠিক আছে? একটা জায়গা আছে, তুমি যদি একটা বাচ্চা ক্লাস 5 এ পড়ে, তাকে যদি তুমি বলো এই যোগ কর তো 5 প্লাস 3, সে যোগ করে ফেলবে, স্যার 8 হবে। কিন্তু তাকে যদি তুমি যোগ করতে বলো, আহ, ধরো ক্লাস 3 এ পড়ে একটা বাচ্চা, তাকে যদি যোগ করতে বলো 1 2 4 5 8 প্লাস 8 9 3 5 3 5 7 যোগ করো, সে কিন্তু তখন একটু আটকে যাবে। হয়তো 2 3 তে পড়ে, সে এত বড় যোগটা বা বিয়োগটা সে তখন করতে পারছে না। কিন্তু তাকে যদি তুমি হেল্প করো যে এই তুই এর সাথে যোগ কর, এর সাথে 8 7 যোগ কর, তাহলে কত হয় হাত গুনে, সে কিন্তু ধীরে ধীরে সলভ করতে পারবে কারো সাহায্য ছাড়া। কিন্তু তুমি যদি ক্লাস 2 এর বাচ্চাকে বল তুই কর তো ইন্টিগ্রেশন 2 টু 5 এক্স স্কোয়ার ডিএক্স, তাহলে তুমি তাকে যদি যতই সাহায্য করো, সে কি এটা সলিউশন করতে পারবে? করতে পারবে না। তার মানে অ্যাকচুয়াল বিকাশ সেটা, যেটা সে সমস্যা ছাড়াই, কারো সাহায্য ছাড়াই সমাধান করতে পারে। বিয়ন্ড ডেভেলপমেন্ট সেটা, যেটা সাহায্য করলেও করতে পারবে না। এই দুটোর মাঝখানে, এই দুটোর মাঝখানের যে অঞ্চল, সেই অঞ্চলটাই হচ্ছে প্রক্সিমাল ডেভেলপমেন্ট। মানে এতটা তার ডেভেলপমেন্ট হতে পারে, যেটা তার ডেভেলপমেন্ট হয়েছে, যেটা হতে পারে না তার মাঝখানের যে অংশ, সেই জায়গাটা হতে পারে। মানে যেই জায়গায় কেউ যদি সাহায্য করে ততটা তার মধ্যে ডেভেলপমেন্ট হতে পারে, সেটাই হচ্ছে জেডপিডি। তাহলে জেডপিডি হচ্ছে অ্যাকচুয়াল ডেভেলপমেন্ট আর বিয়ন্ড ডেভেলপমেন্টের মাঝের অংশ। মানে যেখানে তোমার পড়াশোনা যতটা তুমি পারো আর যতটা তুমি পারবে না তার মধ্যের অংশ। ঠিক আছে? খুব সিম্পল। এবার এর একটা আপার লিমিট আছে, লোয়ার লিমিট আছে। আপার লিমিট আছে যতটা সে দায়িত্ব নিতে পারে সর্বোচ্চ, আর লোয়ার লিমিট আছে যতটা শিশু নিজে নিজেই যেতে পারে। সিম্পল, কোনো কঠিন না, বোঝা গেল না? একদম সিম্পল কথা। নিশ্চয়ই কোনো ডাউট নেই? যদি ডাউট থাকে বল। না স্যার, বোঝা গেছে। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে, আইকিউ টেস্টের সাহায্যে দুটো শিশুর মানসিক বয়স পরিমাপ করা হলো, তাদের মানসিক বয়স 8 বছর পাওয়া গেল। ভাইগটস্কির মতে এখানেই না থেমে শিশুটি আরো যাতে তার চাইতে বড় শিশুদের সমস্যা সমাধান করতে পারে সেদিকে চেষ্টা করা উচিত। শিশুটিকে আরো যদি আরো দক্ষ কারোর মাধ্যমে
শিশুটির চেয়ে বড় বয়সী শিশুদের মতো সমস্যা সমাধানের উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া যায়, তবে শিশুটির মানসিক বয়স 12 পর্যন্ত বাড়ানো যেতে পারে। ওই জন্য দেখবে আগে কি হতো, তোমরা কেউ করেছো কিনা জানি না, কেশবচন্দ্র নাগের বই করেছো কেউ না করনি ছোটবেলায়? কেসি নাগ। হ্যাঁ স্যার, করেছেন। একদম। তাহলে যারা যারা কেসি নাগ করেছো, তাহলে অঙ্কে একটু ভালো অঙ্ক পারো তো? ম্যাথমেটিক্স নিশ্চয়ই স্ট্রং আছে, না ভুলে কাজ করা গেছে? পারি, পারি স্যার, ছিল। বাস্তব কথা, যারা ছোটবেলায় কেশবচন্দ্র জিওগ্রাফি নাগ ছিল, ম্যাথমেটিক্স ছিল। যারা ছোটবেলায় কেশবচন্দ্র নাগ করেছো, তাদের ম্যাথমেটিক্সে দুর্বলতা কোনোদিন হবে না। ঠিক আছে, বাস্তব কথা। আর যারা করনি, তারাও পারবে, কিন্তু তাদের কোনো না কোনো জায়গায় গিয়ে একটু দুর্বলতা থেকে যায়। কারণ ছোটবেলা থেকে যতটা তুমি পারবে, আরেকটু তোমাকে টাফ, আরেকটু তোমাদের টাফ, এরকম তোমাকে করতে হবে। ঠিক আছে? ওই জন্য আমার যা হতো, আমি পড়তাম যখন টেক্সট বই কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যেত। তারপরে রেফারেন্স বই, এই বই সেই বই প্রচুর করেছি। কোশ্চেন ব্যাংক, হ্যান ত্যান, এগুলো প্রশ্ন বিচিত্রা প্রচুর আমি প্র্যাকটিস করেছি। ঠিক আছে? ওই জন্য দেখবে প্রবলেম তাড়াতাড়ি সলভ করা যায়। আচ্ছা, এরপর হচ্ছে শিখন সহায়তা বা ভার বন্ধন, যেটাকে অ্যাসিস্টেড লার্নিং এন্ড স্ক্যাফোল্ডিং। এটা কি জিনিস? সিম্পল। ভাইগটস্কির তত্ত্ব অনুযায়ী শ্রেণীকক্ষে নির্দেশ দানে স্ক্যাফোল্ডিং এর প্রয়োজন, অর্থাৎ সঠিক সময় এবং উপযুক্ত পরিমাণে তথ্য সংগ্রহে এবং উৎসাহ দানে সহায়তা করে, যাতে শিক্ষার্থী নিজে আরো বেশি করে জানতে ইচ্ছুক হয়। এই যে দেখবে পড়াশোনার সময় ক্লাসে যখন হয় যে কিছু তথ্য দেওয়া, এই যে তোমাদের আমি হিস্ট্রি যদি আমি পড়াই, ঠিক আছে, আমি চাই তোমাদের কনস্টিটিউশন পড়াবো, ঠিক আছে, কনস্টিটিউশন পড়ানোর সময় তোমরা দেখবে পড়াতে পড়াতে আমি তোমাদেরকে এটা ইন্টারেস্টিং কিছু জিনিস বলে দেবো, যে দেখো এরকম হয়েছিল এরকম হয়েছিল, কিছু এমন ইন্টারেস্টিং কিছু কথা বলে দেবো। তারপরে তোমাদের বলবো, দেখো তোমাদের হয়েছে, তোমরা যদি আরেকটু পড়তে চাও, তোমরা যদি এই পড়াটা পড়ে ভালো করে পড়ে নিতে পারো, পরের দিন কিন্তু আমি এইগুলো সম্পর্কে পড়বো। এবার বললে, এই যত 35 জন ক্লাস করছো, তাহলে 35 জনে কি 35 জন করবে? করবে না। তার মধ্যে 5 জন এরকম আছে যারা করবে, বাকি 30 জন বলে ও ঠিক আছে, হবে হবে, পরের দিন হবে হবে, করবে না। এবার কি হবে, যে স্ক্যাফোল্ডিং মানে এটাই, যাতে শিক্ষার্থীদের তোমাদের এমন ভাবে পড়াতে হবে যাতে তার আরো কিছু মনে হবে, যে যাতে সে আরো বেশি জানতে চায়, উৎসাহ প্রদান পায়। অনেকে দেখবে, যেমন আমি নিজে পার্সোনালি পড়িয়েছি, আমি যখন আমি হিস্ট্রি ক্লাস আমি করিয়েছি, আমার ফাউন্ডেশন ব্যাচ আমি অলরেডি আগে করিয়েছি। তো সে ফাউন্ডেশন ব্যাচে আমাকে তারপরে অনেক স্টুডেন্ট তারপরে বলেছে, স্যার হিস্ট্রি পড়তে স্যার একদমই ভালো লাগতো না, কিন্তু স্যার আপনি হিস্ট্রি পড়ানোর পর থেকে বুঝতে এত ভালো লেগেছে, স্যার কোনোদিন ভুলতে পারিনি, মনে রাখতে পেরেছি, সেভাবে পড়েছি। তাহলে কিসের জন্য? হিস্ট্রি পড়তে কারো ভালো লাগে না, কনস্টিটিউশন পড়তে কারো ভালো লাগে না, কিন্তু যখনই তুমি কাউকে পড়াবে সেই ইন্টারেস্টিং ভাবে, যেখানে তার মনে হবে হ্যাঁ জিনিসটা তো খুব ভালো লাগছে, খুব ইন্টারেস্টিং লাগছে, তখন কি হবে, সে আরো বেশি করতে ইচ্ছে করবে। মেয়েরা অঙ্কে একটু ভয় পায়, কেন ভয় পায়? একটা অঙ্ক করার পরে তাদের ভুল করে ফেলে, দূর ভাল লাগেনি, করতে পারিনি, ব্যাস ওই ভয় থেকে তাদের হয়ে যায়। কিন্তু তাকে যদি অঙ্কটাকে একটু সহজ ভাবে বুঝিয়ে দেওয়া হয়, কিভাবে তুমি অঙ্কটাকে সলভ করতে পারবে, তাহলে দেখবে তোমার অঙ্ক, সেও কিন্তু অঙ্কে অঙ্ক করতে পারবে। যেমন আমি যে পড়াই, যেখানে পড়াই, মানে যেখানে বাড়িতে হচ্ছে প্রাইভেট টিউশন পড়তে আসে, সেখানে ভালো স্টুডেন্টও আছে, তার সাথে আরেকটা মেয়ে আছে। সে মেয়েটা এখন ক্লাস 8 এ পড়ে, মানে যথেষ্ট গরিব ফ্যামিলির আর কি, মানে তার যে মা দিদা তারা লোকের বাড়িতে কাজ করে, ঠিক আছে, মানে যাকে একটু গ্রামের ফ্যামিলি, ভীষণ ভীষণ খারাপ, মানে খুবই গরিব ফ্যামিলি, ঠিক আছে। এবার আমার বাড়িতে কাজ করে, সেই জন্য এখান থেকে বলে একটু পড়াবে আমার মেয়েটাকে, বেশি দিন তো, মানে এইসব মেয়েদেরটা তো বেশি দিন পড়বে না, এরা কিছুদিন পরে একটু বড় হলে ক্লাস 10 হলে বিয়ে দিয়ে দেবে, ঠিক আছে, বেশি দিন তো আর পড়বে না, গরিব ফ্যামিলির তো একটু যদি পড়াও আর কি। আমি বলছি ঠিক আছে, অন্যরা পড়তে আসে, তার সাথে সেও পড়বে। সে যখন অঙ্ক, মানে আগের বছর থেকে পড়ছে, সে কিছুই যোগ বিয়োগ, অঙ্ক তো ছেড়ে দাও, সে বাংলাটা রিডিং পড়তে পারে না, ইংলিশ তো তার কথা আমি বলে ছেড়েই দিলাম, যে ইংলিশে মানে ABCD টা ঠিক করে জানে, বাকি কোনো ওয়ার্ড সে পড়তে পারে না, ঠিক আছে। এবার তাকে আমি পড়াই, মানে অন্যরাও পড়ছে তার সাথে পড়াই, তাকে আমি পরিষ্কার, সে ক্লাস 8 পাস ফেল নেই, সুন্দরভাবে সে পাস করে করে ক্লাস 8 পর্যন্ত উঠে গেছে। এবার এখন পড়ানোর পরে তাকে আমি যখন ম্যাথ পড়াচ্ছি, তাকে পড়ানোর পরে আমি কিছু জিনিস বুঝেছি, তুই এইভাবে জিনিসগুলো করবি। সে দুটো জিনিস এবার যখন সে করছে, সে তো এতদিন জানে আমার দ্বারা কিছু হবে না, কিন্তু সে তারপরে যখন একটু একটু করে করছে, ক্লাস 7 আগের বছর পড়েছে, ক্লাস 8 এখন পড়ছে, ভালো যেসব স্টুডেন্টরা পড়ে
তারাও কিছু কিছু অঙ্ক ভুল করে ফেলছে, কিন্তু তাকে আমি কিছু জিনিসে এমন বলেছি যে তুই যেটাই কর, সাইন চেঞ্জ, যেটা সাইন চেঞ্জ হয়, প্লাস মাইনাসের গুণ বা সামান্য বীজগণিতের গুণ, এইগুলো যেন তোর ভুল না হয়। এরকম অনেক প্রবলেম হচ্ছে দেখতে পাচ্ছি, করতে পারছে সে, তারা করতে পারছে না, কিন্তু সে সেই জিনিসটা করতে পারছে, অঙ্ক করতে পারছে। তার মানে এই নয় যে সে সব অঙ্ক করতে পারবে, সে ব্রিলিয়ান্ট হয়ে গেছে সেরকম না, কিন্তু তাকে যেটা আমি শিখিয়েছি সে কিন্তু সেটা হয়ে গেছে, এবং সে যখনই আসে সে অঙ্কটা করতে বেশি পছন্দ করে। তাকে ইংলিশ পড়ানো খুব কষ্টকর ব্যাপার, চেষ্টা একটু করেছি, কিন্তু সেভাবে হয়। কিন্তু ব্যাপারটা কি, ওই যে বললাম, উৎসাহ দিতে হবে কোনো পড়ানোতে, পড়াতে গেলে বা এতে উৎসাহ দিলে সবাই সেটা করতে পারবে। কেউ ডাল নয়, সবার মাথাতেই বুদ্ধি আছে। তোমার কতটা সৎ ইচ্ছা আছে, সৎ মানে চাহিদা আছে যে কাউকে পড়ার, ঠিক আছে? পারলে বিভিন্ন সময় করে দেখবে, নিজের ভালো লাগবে, ঠিক আছে? আমি সবসময় নিজের পার্সোনাল কিছু জিনিস শেয়ার করি তোমাদেরকে। কিসের জন্য? নিজের আগে তো একটু ভাবনা চিন্তা করো, ঠিক আছে? তো এখানে স্ক্যাফোল্ডিং বলতে বোঝায় যে শিখন ও সমস্যা সমাধানে সাহায্য করা। শিশুর নতুন কিছু শেখার ক্ষেত্রে কাজটি করার জন্য বা সমস্যা সমাধানের জন্য অধিক দক্ষ ব্যক্তির মাধ্যমে তাকে সহযোগিতা করা হয়, তাকে স্ক্যাফোল্ডিং বলা হয়। ওই যে বললাম, তাকে যদি এমনি দিয়ে করতে পারবে না, কিন্তু তাকে যদি হেল্প করি, তুই দেখ এটা যোগ করে, তাহলে সে করতে পারবে, সেটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং। মানে নিজে সলভ না করতে পেরে যখন তাকে কেউ হেল্প করবে, তখন সেই হেল্পটা অনেক সময় তার বাবা হতে পারে, মা হতে পারে, শিক্ষক হতে পারে, আবার অনেক সময় সহপাঠীও হতে পারে। ওই সময় অনেক সময় পড়ানোর সময় বলা হয় যে বন্ধুর কাছে দেখে নে। ওই জন্য দেখবে, একটা গল্প শুনেছো? একটা সুন্দর একটা গল্প মনে পড়ছে। গল্প মানে জিনিস, খরগোশ আর কচ্ছপের গল্প শুনেছো? খরগোশ আর কচ্ছপের গল্প? না শুনেছো না শোনোনি? হ্যাঁ স্যার। হ্যাঁ। শুনেছো? কি শুনেছো? হুম, বলছি। কি শুনেছো খরগোশ কচ্ছপের গল্প? এই দৌড় প্রতিযোগিতা। ওইটা। আর কিছু শুনেছো? তারপরে না ওখানেই তোমার গল্প শেষ? না আর কিছু শুনেছো? আর কিছু শোনোনি, তাই তো? ওখানে কেউ যদি গল্প শেষ তো? ওখানে গল্প শেষ। তাহলে আসল গল্প কেউ শোনোনি। তাহলে হুম। আজকে গল্পটা, সুন্দর গল্প শুনে নাও। বুঝাবে, নিজেও বুঝবে। দো স্যার দো দৌড় প্রতিযোগিতার শেষে ফার্স্ট হয়েছিল তো খরগোশই, কিন্তু আমরা জানি কচ্ছপ অব্দি। না, তুমি তাহলে একটু ভুল, একটু বুঝিয়ে দিচ্ছি তাহলে। ব্যাপারের ভার্সন বুঝো। একটা আচ্ছা দৌড় প্রতিযোগিতা হয়েছে, একটু শুনে নাও, সবাই একটু মন দিয়ে শুনো। গল্প শুনতে সবার ভালো লাগে, পড়তে পড়তে একটু বিরক্ত লাগতে পারে, কিন্তু গল্প শুনতে কার না ভালো লাগে, তাই না? একটু গল্প বললে ভালো লাগে। তো একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছে, সেখানে খরগোশ আর কচ্ছপের দৌড় হচ্ছে। কিছুটা দৌড়ে যাওয়ার পরে খরগোশ একটু ঘুমিয়ে গেছে, কচ্ছপ ধীরে ধীরে গিয়ে ফার্স্ট হয়ে গেছে। তো এখানে মোরাল অফ দ্য স্টোরি, স্লো বাট স্টেডি উইন্স আ রেস। ঠিক আছে? ধীরে যাও, অথচ স্টেডি ভাবে যদি তুমি তোমার কাজ করে রাখো, তাহলে তুমি সফল হবে। তো প্রথম অবস্থা খরগোশ উইনার, কচ্ছপ লুজার, ঠিক আছে? এবার লড়াই হচ্ছে, আবার বলছে, তখন খরগোশ বলছে ঠিক আছে, আবার একবার দৌড় হোক, ঠিক আছে? বলছে ঠিক আছে দৌড় হোক। দৌড়তে এবারের দৌড়ে খরগোশ আর দাঁড়ায়নি, সে একদম শুরু থেকে শুরু করেছে, লাস্ট পর্যন্ত দৌড়েছে। খরগোশ জিতে গেছে, কচ্ছপ হেরে গেছে। তার মানে কি, মোরাল অফ দ্য স্টোরি, আগে যে ভুলটা করেছো পরের বারে কিন্তু সেই ভুলটা রিপিট করো না। নিজের ভুল থেকে শিক্ষা নাও, এবং নিজের ভুলটাকে রিপিট করো না। তাহলে তাহলে তুমি জয়লাভ করবে। যে আগে জানো তুমি এই ভুলটা করেছো, সেকেন্ড টাইম যেন এই ভুলটা না হয়, নিজের ভুলটাকে রিপিট করে না। এটা হচ্ছে সেকেন্ড মোরাল অফ দ্য স্টোরি। থার্ড মোরাল অফ দ্য স্টোরি, ঠিক আছে? তৃতীয়বার কচ্ছপ এসে বলছে ঠিক আছে, আবার রেস হোক। খরগোশ বলছে ঠিক আছে চলো আবার রেস হোক। কি হবে? এবারে রাস্তা পাল্টে দেয়া হবে। ঠিক আছে? খরগোশ বলছে ঠিক আছে হবে। দৌড়াচ্ছে, দৌড়াতে দুজনে দৌড়াচ্ছে। দৌড়ে যাওয়ার পরে খরগোশ কিছুক্ষণ পর দাঁড়িয়ে গেল। কেন? না মাঝখানে একটা নদী আছে। কি হলো? কচ্ছপ ধীরে এলো, নদী পেরিয়ে অন্যদিকে চলে গেল। তাহলে কি হলো? নিজে ওভার কনফিডেন্ট হয়ে না যে আমি করতে পারি মানে আমি করতেই পারবো। আগে দেখে নাও যে তুমি সত্যিই করতে পারবে কিনা, মাঝে কিছু অবস্ট্রাকশন আছে কিনা। নিজের যে লক্ষ্যটা রয়েছে, সেই লক্ষ্যটা সম্পর্কে সচেতন হও। কেউ তোমাকে বলল তুমি জানো এটা করতে পারবে, কিন্তু সে যে কিছু তার মধ্যে ঘাবলা কেস করে রাখছে কিনা, সেটা তোমাকে দেখতে হবে। তার মানে জিতে গেল কে? কচ্ছপ জিতে গেল, খরগোশ হেরে গেল। তার মানে থার্ড মোরাল অফ দ্য স্টোরি কি? যখনই কোনো চ্যালেঞ্জ নেবে বা কিছু করবে, দেখে নেবে কেয়ারফুলি যে সেই যে কাজটা করছো, সেটার মধ্যে কোনো কিছু ভুল হতে পারে কিনা, কোনো জায়গায় বাগ আছে কিনা, বা কোনো জায়গায় খতরনাক ব্যাপার আছে। ঠিক আছে?
3 নাম্বার স্টোরি হলো। 4 নাম্বার ব্যাপার। এবার এতবার রেস হয়ে গেছে। খরগোশ কচ্ছপ দুজনেই বন্ধু হয়ে গেছে। এবার কি হয়েছে? সেম রাস্তা, ঠিক আছে? সেম রাস্তা, মাঝখানে নদী আছে, ঠিক আছে? আর হচ্ছে কিছুটা ল্যান্ড আছে। যখন ল্যান্ডের মধ্যে যাচ্ছে তখন খরগোশের উপরে কচ্ছপ বসে গেছে। তাহলে তাড়াতাড়ি গেল। যখন নদী এলো কচ্ছপের উপরে খরগোশ বসে গেল। তাহলে একই রাস্তা, দুজনে কম সময়ে পৌঁছে গেল এবং দুজনেই সাকসেসফুল হলো। তার মানে মোরাল অফ দ্য স্টোরি এবং ফাইনালি এটা প্রেজেন্ট ডে স্টোরি। নিজের যেটা উইকনেস, যেটা তোমার উইকনেস, তুমি যে সাবজেক্টে উইক আর তোমার বন্ধু যে সাবজেক্টে স্ট্রং, তুমি যে সাবজেক্টে উইক সেই সাবজেক্টে স্ট্রং কোনো মানুষের সাথে বন্ধুত্ব করো, আর সেই সাবজেক্টের কোনো স্ট্রং এর সাথে উইকের বন্ধুত্ব করো। কালে কি হবে? তুমি ম্যাথে উইক, ইংলিশের ম্যাথে উইক, ইংলিশে স্ট্রং। তুমি ম্যাথে স্ট্রং কারোর সাথে বন্ধুত্ব করো, তার যে ম্যাথে স্ট্রং সে ইংলিশে নিশ্চয়ই উইক হবে। তুমি তাকে ইংলিশে হেল্প করলে, সে তোমাকে ম্যাথে হেল্প করলো, দুজনেই চাকরি পেলে। মোরাল অফ দ্য স্টোরি, দুজনেই শিখবে একসাথে, করবে একসাথে, তাহলে দুজনেই লাইফে সাকসেসফুল হবে। এরকম প্রচুর এক্সাম্পল রয়েছে যারা জীবনে একসাথে স্কুল মানে একসাথে কোচিং এ গিয়েছে, একসাথে পড়েছে, দুজনেই একসাথে চাকরি পেয়েছে। খরগোশ কচ্ছপের গল্প শুনলে? না ভালো লাগলো না খারাপ লাগলো? বুঝলে না কিছু বুঝলে না? স্যার এতটা জানতাম না, খুব ভালো হ্যাঁ লাগলো। স্যার। তাহলে ইন্টারেস্টিং লাগলো? সবার লাগলো না লাগলো না? বাকিরা ঘুমিয়ে স্যার গেছে। ভালো স্যার লাগলো। ইন্টারেস্টিং তো হুম। তাহলে কি এতক্ষণ ভালো তো লেগেছে, কিন্তু এখন পাওয়াটা খুব কষ্টকর। তো তোমাকে ওটা করতে হবে না। তুমি দেখো, দেখো, খুঁজতে বাবা হবে তোমার ব্যাপার, ঠিক আছে? আমার আমার লাইফে এরকম বন্ধু আছে। আমার তো এক অনেক বন্ধু হয়েছে। নিজেকে দেখো, নিজেকেও সেটার জন্য এবিলিটি করতে হবে, ঠিক আছে? দেখো, আমার তো অনেক জীবনে অনেক বন্ধু আছে। এবার আমি বন্ধুত্বের মধ্যে থেকে এমন কিছু বন্ধু আমার আছে যারা একদম টপ লেভেলের জায়গায় আছে। বলা আমি পার্সোনালি বলতে চাই না। পশ্চিমবঙ্গের খুব ভালো ভালো প্রশাসনিক জায়গায় যেখানে প্রয়োজন সেসব জায়গায় আমার পরিচিত বন্ধু বান্ধবরা আছে, পরিচিতও আছে, বন্ধু আছে, সবকিছু আছে। আর ব্যাপারটা কি, তার মানে কি আমি তাদের সাথে বন্ধুত্ব রেখেছি? না, তাদের সাথে ছোটবেলা থেকেই বন্ধুত্ব। কিন্তু অনেক রকম লোকের সাথে আমার পরিচয় আছে। ব্যাপারটা কি, তোমাকে ডিসাইড করতে হবে তুমি কার সাথে বন্ধুত্ব করবে। আর তারা আমার সাথে সেই রকমই বন্ধুত্ব রয়েছে, যে কোনো সময় যদি কোনো প্রবলেম হয় বা তাদেরও যদি কোনো প্রবলেম হয়, ওই জন্য বললাম না, কোন ডিপার্টমেন্টে কি কাজ হচ্ছে, হাঁড়ির খবর সেটাও আমি জানি। আর তারা তাদের কাজ করতে গিয়ে সমস্যা যেটা হয় সেটা আমাকে জিজ্ঞেস করে, বলে। আমি প্রবলেম টপ অনেক মানে সিক্রেট অনেক জিনিসপত্র থাকে যেগুলো বলা যাবে না, ঠিক আছে? সেগুলোও আমি জানি, সেগুলো আমি সলভও করে দিই তাদেরকে। তাদেরও সেই কাজটা হয়ে গেল। প্লাস তার সাথে সাথে আমার কাছে অনেক ইনফরমেশন থাকে। ঠিক আছে? কি ব্যাপার ডিটেইলস আমি বলতে পারবো না। বাট না স্যার, জিনিসগুলো থাকে। আপনি যেটা বলছেন সেটা ঠিক কথা। হুম, আমারও এরকম অনেক বন্ধু আছে যেগুলো যারা আমার থেকে বয়সে বড় হুম। এবং তারাও ভীষণ ভালো, ভালো জায়গায় চাকরি করে। সেটা কথা নয়। কিন্তু বিষয়টা হচ্ছে যে, যে সবই ঠিক আছে, কিন্তু সবার মধ্যে একটা সুপ্ত কম্পিটিশন চলে। সে তো মানে যেটা মনে হয় মানে মাঝে, মাঝে মনে হয় যে আমি তো কোনোদিন ওকে আমার প্রতিদ্বন্দ্বী ভাবিনি। ঠিক আছে? হয়তো মানে আমি ওই জায়গায় পৌঁছতেই কোনোদিন পারব না। মানে উনি বা উনারা যেই জায়গায় পৌঁছে সমস্যা আছেন কি আরকি। জানো তো? তো সমস্যা কি জানো তো? এই জায়গাটাই মেয়ে প্রবলেম। মেয়েতে বন্ধুত্ব হওয়াটা খুব রেয়ার ব্যাপার, খুব রেয়ার ব্যাপার। ছেলে ছেলেতে হয়। না স্যার, মেয়ে-মেয়ে না, ছেলে-মেয়েও আছে এরকম। ছেলে মেয়ে-মেয়ের শুধু নয়, ছেলে-মেয়েদেরও সেরকম হয় সেম। ছেলে মেয়ের হ্যাঁ, বন্ধুত্ব সবার ভালো মধ্যে হবে, একটা ছেলে ছেলের কম্পিটিশন। বন্ধুত্ব ভালো হবে, কিন্তু মেয়ে মেয়ের বন্ধুত্ব হওয়াটা খুব চাপের ব্যাপার। ওখানে হিংসা প্রচুর কাজ করে, ঠিক আছে? সে ছেলে-মেয়েরও বন্ধুত্ব ভালো হবে না। কারণ উনারা মনে করেন, মানে আমি যেটা ফেস করেছি বলে আজকে আপনাকে বলছি, শুনতে খারাপ লাগলেও সত্যি। উনারা এত ভালো জায়গায় চাকরি করেন, এত টাকা বেতন পান, সেই জায়গায় আমি খুবই সামান্য। কিন্তু উনাদের সবসময় একটা কম্পিটিশন মনে হয় যে একটা মেয়ে হয়ে কেন এগোবে? মানে এরকম একটা। কিন্তু হ্যাঁ, সেটা তো উনারা আপনার সেটা সামনে তো মানে হ্যাঁ, মানে সেটা তো তার সামনাসামনি বাড়ির এমন হচ্ছে। অ্যাক্ট করছে হ্যাঁ, যে না কিছুই না। সেটা তো দেখো তার বাড়ির সেই রকম ভাবে দেখো, সবার কাছ থেকে তো তুমি সবকিছু আশা করতে পারো না। তোমাকে সেই রকম বন্ধু বান্ধব না চয়েস সবার করতে হবে নয়। ছোট আমি থেকে। হ্যাঁ, সেই যতজনের সঙ্গে মিট করেছি, উনারা সবাই কথাবার্তা এমন বলবে
এবং আপনাকে এতটাই সাপোর্ট করবে, আপনার কখনোই মনে হবে না যে ওই মানুষটাই এরকম। কিন্তু আমি এটা সত্যি কথা বলতে গেলে মেয়েরা একটু ইনটিউটিভ হয়। এটা একদম সত্যি কথা। তো ইনটিউশন দিয়ে বোঝা যায় যে কি করতে চাইছে বা এবার কি হচ্ছে, এই সবটাই পরিচয়টা বোঝা যদি যায়। তোমার পরে বাট হয়, ঠিক আছে ব্যাপারটা কি এরকম জানো আরকি। তো? আমি ব্যাপারটা একটা বুঝিয়ে দিচ্ছি। তোমার যদি তাদের সাথে পরিচয় পরে হয়, তাহলে তারা এরকম হবে। কিন্তু তার সাথে যদি তোমার পরিচয় স্কুলে বা কলেজে হয়, তাহলে কিন্তু তারা এরকম হয় না, জাজমেন্টাল হয় না। ঠিক আছে? এটা এটা পার্থক্য। আমি একটু পরিষ্কার হ্যাঁ, বলছি। হ্যাঁ, হ্যাঁ, এটা ঠিক, এটাই এটা ঠিক, ব্যাপার। এটাই বাস্তব কথা। এটা ঠিক, আমার এটা যত ঠিক, এটা ঠিক বন্ধু-বান্ধব বলেছেন। আছে সবার এটা ঠিক। সাথে হয় আমি হ্যাঁ, স্কুলে হ্যাঁ, এটা ঠিক পড়েছি, বলেছেন। নাহলে কলেজে পড়েছি। সেজন্য তারা মানে প্রবলেম এ যেখানেই পড়ে যাক না কেন তার সাথে আমার সেরকম হয় না। তারা যদি একটা চাকরি পেয়েছে বা কিছু করছে, কখনোই সেই হিংসার জায়গায় কখনো আসে না। ঠিক আছে? সেই জায়গাটা। কিন্তু তুমি যদি পরে না ফিউচার এ কোনো আরেকটা সময় হয় আরেকটা পরিচয়, স্যার তখন সমস্যা হবে। ভীষণ টপ সিক্রেট শেয়ার করছি, সেটা হচ্ছে উনাদের যে কি বলে পার্টনার, ঠিক আছে? অপোজিট জেন্ডার, ঠিক আছে? অপোজিট জেন্ডারের সঙ্গে কম্পেয়ার করতে শুরু করে দেয়। মানে সে এ তো এক বাজে স্বাভাবিক ব্যাপার। কথা। সে তো মানে স্বাভাবিক উনারা কথা। কোনো কিছু পারেননি বলে যে হ্যাঁ, আরেক ঝামেলা। মানে আপনার ওয়াইফ বা ধরুন আপনার হাসব্যান্ড কিছু পাচ্ছে না। তার মানে এটা নয় যে আরেকটা ছেলে-মেয়ে পারছে, আপনি তার সামনে একরকম অ্যাক্ট করছেন, তারপর সেটাকে রিপ্রেজেন্ট একভাবে আরেকজনের কাছে করছেন। এটা জিনিসটা খুব খারাপ। সে মানে তো আপনার হবে। ইনসিকিউরিটিটা আপনার মধ্যে আছে। ওই ব্যক্তিটার মধ্যে তো নেই। এটা তো এগুলো আছে। এগুলো এগুলো স্যার মানে দেখে, দেখে হ্যাঁ, এগুলো মানে নিজের বাস্তব ব্যাপার। ইনটেনশন বেড়ে আমিও গেছে। জীবনে, আমিও পার্সোনাল জীবনে এগুলো আমিও দেখি। আমার জীবনেও হয়। সবার জীবনেই হয়। ঠিক আছে? সবকিছু তোমাকে হ্যাঁ ট্যাকেল স্যার, হ্যাঁ। করতে হবে। ট্যাকেল করতে হবে। ঠিক আছে? আচ্ছা যাই হোক, তো স্ক্যাফোল্ডিং এর এটাই ব্যাপার। অনেক সময় কি হয়? সহপাঠী সমস্যা অনেক সময় এগুলোকে সংকেত দেখিয়ে, মনে করিয়ে দিয়ে বা সমস্যাকে ক্ষুদ্র, ক্ষুদ্র অংশে ভেঙে সলভ করতে দেয়া হয়। ঠিক আছে? এবার কিছুক্ষণ পরে দেখা হবে যেটাকে ফেডিং বলা হয়। যে সলভ করতে, করতে সহযোগিতা দিতে, দিতে একসময় কি করতে হবে? সহযোগিতার মাত্রা কমিয়ে দিতে হবে। যখন দেখা যাবে শিশু স্বাধীনভাবে নিজেই কাজটা করে নিতে পারবে। তখন সেটাকে ফেডিং বলে। এতদিন হেল্প করছো, একটা সময় পরে দেখবে থেকে হেল্পটা আস্তে, আস্তে তুলে নেবে। সাইকেল চালানোর সময় আগে হেল্প করতে, আগে আস্তে, আস্তে তুলে নেবে। তখন সে নিজেই কাজটা করতে পারবে। ঠিক আছে? আচ্ছা এবার লাস্ট অফ অল থেকে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট। ভাইগটস্কি বিশ্বাস করতেন শিশুরা ভাষা কেবলমাত্র সামাজিক যোগাযোগ রক্ষার জন্য ব্যবহার করে না, ভাষাকে তার পরিকল্পনা, নির্দেশ বা পর্যবেক্ষণ করার ক্ষেত্রেও ব্যবহার করে থাকে। যে ভাষা যেভাবে কথা বলছে সেভাবে আরকি। তো ভাইগটস্কির মতে ভাষা এবং চিন্তন আলাদাভাবে বিকাশ লাভ করলেও পরে তা একত্রিত হয়। শিশুরা সামাজিক যোগাযোগের জন্য ভাষা ব্যবহারের আরো আগে থেকে সে নিজের চিন্তার উপরে বেশি মনোযোগ করে। প্রথমে শিশু তার চিন্তাকে মুখে উচ্চারণ করে ফেলে, নিজের সাথে কথা বলার পরে ধীরে ধীরে প্রকাশ না করে নিজের মধ্যে রাখে। স্বাভাবিক কথা। 3 থেকে 7 বছরের মধ্যে শিশু এগুলো শিখে যায়। যে শিশু তার ভাষাকে যত বেশি পরিকল্পনা, নির্দেশ এবং পরিবর্তনের কাজে ব্যবহার করে, সেই শিশু সামাজিকভাবে তত বেশি উপযুক্ত হয় এবং সামাজিক যোগাযোগে তত বেশি দক্ষ হয়। স্বাভাবিক কথা। এগুলো নিজেরাই নিজেদের সাথে কম্পেয়ার করে নাও, তাহলেই বুঝতে পারবে। ঠিক আছে? তো ভাইগটস্কির মতে ভাষা 3 ধরনের: সোশ্যাল স্পিচ, এটা 2 বছর থেকে শুরু হয়, অন্য লোকের সাথে কথা বলা। প্রাইভেট স্পিচ, 3 বছরের পর থেকে শুরু হয়, নিজেই নিজের মধ্যে কথা বলে। আর সাইলেন্ট ইনার স্পিচ 5 বছরের পর থেকে শুরু হয়, নিজের মনে মনে কথা বলা। এই 3 ধরনের আমাদের কথা হয়ে থাকে অ্যাকর্ডিং টু ভাইগটস্কি। এবার ভাইগটস্কির শ্রেণী শিক্ষণের 4টি নীতি আছে, যেমন কি শিখন বিকাশ এবং এটি সামাজিক এবং যৌথ কর্মসূচি, জেডপিডি পাঠ্যক্রম এবং পাঠ্যক্রম প্রস্তুতে যেরকম সিলেবাস হবে সেই অনুযায়ী যতটা পড়তে পারে সেই অনুযায়ী পাঠ্যক্রম তৈরি করতে হবে। বিদ্যালয়ের শিক্ষা হবে অর্থপূর্ণ, শিখন এবং জ্ঞানের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। বিদ্যালয় এবং বাইরের শিক্ষার মধ্যে বিদ্যালয়ের অভ্যন্তরীণ শিক্ষার মিল থাকবে। ঘরে একরকম শিক্ষা, বাইরে একরকম শিক্ষা সেরকম নয়। ঠিক আছে? তো যাই হোক, শ্রেণী শিক্ষককে যেসব হতে হবে, শিক্ষকদের মধ্যে শিক্ষার্থীদের মধ্যে প্রভাব বিস্তার করতে হবে, তাদের প্রেরণাকে জাগ্রত করতে হবে। তাহলে আমি আমি তোমাদের উপরে প্রভাব বিস্তার করতে পারছি না পারছি না? কি মনে হচ্ছে? হ্যাঁ স্যার, ব্যাস অনেকটাই তাহলে পেরেছেন, তাহলে ঠিক আছে। তাহলে আমি শিক্ষক হিসেবে সফল। অনেকটাই পেরেছেন। ওই যে কথাটা বললাম সঙ্গে সঙ্গে, তাহলে আমি যদি শিক্ষার্থীদের মধ্যে সে প্রভাব বিস্তার করতে পারি, তাহলেই শিক্ষক সফল। আর শিক্ষক যে স্যার পড়াচ্ছে ঠিক আছে, ঠিক আছে ভালো। প্রভাব বিস্তার করতে হবে। যেন শিক্ষার্থীরা তোমার কাছ থেকে পড়ে চলে যাওয়ার পরে মনে থাকে যে একটা স্যারের কাছে পড়েছিলাম, সেটা হেভি পড়াতো। এই কথা যদি তুমি বলতে পারো, কারো মানে স্টুডেন্টদের মুখ থেকে যদি এই কথা আসে, তাহলে জানবে সে শিক্ষক সফল।
ঠিক আছে? অনেক শিক্ষকের মনে হয় বাবু পয়সাটা পেয়ে গেলেই আমার হয়ে গেল। আবার অনেকে মনে করে না, আমি কতটা প্রভাব বিস্তার করতে পেরেছি সেটা ব্যাপার। ঠিক আছে? দুজনের মধ্যে পার্থক্য আছে। শিখন পরিস্থিতিতে সমস্যামূলক আরো তাকে দায়িত্ব নিতে হবে, পরিস্থিতিকে সমস্যামূলক। পূর্ব জ্ঞানকে দূরে সরিয়ে নতুন জ্ঞান অর্জনে সাহায্য করবে এমন সামাজিক পরিস্থিতি তৈরি তুলবে শিক্ষার্থীদের শিখনের মানসিকতা গড়ে তোলে। এই যে বারবার চাইছি যাতে তোমরা ক্লাস করো, পড়ো, এ ব্যাপার। একজন নির্মিতিবাদী শিক্ষক নিজে বেশি বক্তব্য রাখবেন। শিক্ষক শুধু দাঁড়িয়ে দেখবেন না, শিক্ষার্থীরা নতুন কিছু সৃষ্টি বা চেষ্টা করছে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন। ওই জন্য তোমাদের বারবার বলি, প্রবলেম যেটা হবে সেটা বের করে রাখবে, সলভ করে রাখবে। আচ্ছা, তোমাদের একটা কথা বলে দিই, কারো যদি কোনো প্রবলেম থাকে, কোনো পড়তে গিয়ে কোনো প্রবলেম বা কোনো কিছু জায়গায় ডাউট, তাহলে আমাকে আমাকে হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে 7029458534। ঠিক আছে? কারো যদি কোনো ডাউট থাকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে? আর নাম্বারটা আমি দিয়ে দিলাম। কারো যদি অসুবিধে থাকে যে স্যার এটা পড়তে গিয়ে ডাউট হয়েছে, ফটো তুলে আমাকে পাঠিয়ে দেবে, ভয়েস মেসেজ করে বা টাইপ করে পাঠিয়ে দেবে। প্রবলেম হলে আমি স্যার solve একবার বলবেন? কি বলছো বাবা? আরেকবার বলবেন ওই নাম্বারটা? যে দেখো নাম্বারটা লিখে দিয়েছি, 7029458534। আচ্ছা, তো একজন ঠিক আছে। শিক্ষক শুধু দাঁড়িয়ে থাকবেন না, স্যার আরেকবার বলুন কোথায় হ্যাঁ, লিখেছেন? ওই যে দেখো লিখে দিয়েছি স্যার আরেকবার বলুন 45 70298534। ঠিক আছে? 7029458534। কেউ কি একটা মিস কল মেরে দিলে নাকি গো? আচ্ছা, যাই হোক। তো শিক্ষক, না স্যার, এটা স্ক্রিনশট নিলাম। আচ্ছা, না না, কারো একটা হঠাৎ করে এই সময় বলার পরে দেখলাম একটা ফোনে মিস কল এলো আর কি। আচ্ছা, যাই হোক, অন্য কেউ হতে পারে। আচ্ছা, আচ্ছা, শিক্ষক শুধু দাঁড়িয়ে দেখবেন না, শিক্ষার্থীরা নতুন কিছু সৃষ্টি করছে কিনা সেদিকে লক্ষ্য রাখবেন। তিনি শিক্ষার্থীদের পথপ্রদর্শকের কাজ করবেন, তাদের সাহায্য করবেন যাতে তারা দলগতভাবে কাজ করে, চিন্তা করে, প্রশ্ন এবং উত্তর দেওয়া করে। শিক্ষক সর্বদা শিক্ষার্থীকে চ্যালেঞ্জ গ্রহণ করতে, প্রয়োজন বোধে সমস্যা সমাধানে এগিয়ে আসবেন। এবার এখানে একটা কথা বলি, ঠিক আছে? ভীষণ ইম্পর্টেন্ট একটা কথা, যেখানে এই যে বললাম, আমি শুধু এখানে হলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে, এন্ড হয়ে যাবে, আর কিছু নয়। ভাইগটস্কির আরো সুপারিশ কি বলেছে বলে দিচ্ছি এখানে, যে এমন পাঠ্যক্রম করতে হবে যাতে শিক্ষার্থী আর শিক্ষণের মধ্যে মিথস্ক্রিয়া হয়, এমন পাঠদান করতে হবে, শিশুর পারদর্শিতার মান অনুযায়ী করতে হবে। তোমাদের আমি এখন থিওরি অফ রিলেটিভিটি পড়ালে নিশ্চয়ই ঠিক হবে না, আমার জ্ঞান শুধু ডায়লগেই হবে। তোমাদের পারদর্শিতা অনুযায়ী পড়াতে হবে, পরিমাপ জেডপিডি বিবেচনা করতে হবে। একদিকে যেমন পারদর্শিতার প্রতি লক্ষ্য রাখবে, সেরকম বিকাশের সম্ভাবনার দিকেও নজর রাখতে হবে। ঠিক আছে? এটা আমাদের মোটামুটি ক্লাস কমপ্লিট। কারো যদি মনে হয় হয়ে গেছে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। আর কারো যদি মনে হয় আরেকটু ছোট্ট জ্ঞান একটা দেবো শোনার, তাহলে শুনতে পারো, কোনো চাপ নেই। ঠিক আছে? ক্লাস কমপ্লিট এখানে। আচ্ছা, এখানে একটা কথা আছে যে শিক্ষার্থীদের চ্যালেঞ্জ গ্রহণ করতে, প্রয়োজন বোধে সমস্যা সমাধানে এগিয়ে আসতে। তোমাকে কেউ একজন একটা চ্যালেঞ্জ করলো, একটা জাস্ট জেনারেলাইজ একটা এক্সাম্পল দিচ্ছি, তোমাকে বললো এই তুই এটা করতে পারবি, আমাকে দেখাতো, করে দেখাতো। তোমাকে যদি কেউ একটা চ্যালেঞ্জ করবে, তোর দ্বারা এটা হবে না, তুই করে দেখা, তাহলে তুমি কি করবে? করবে না করবে না? যদি তোমাকে একটা চ্যালেঞ্জ করে, তুমি সেটা করবে না করবে না? বলো, কি করবে? করবো। করবে। স্যার কাজের উপর ডিপেন্ড করছে সে কি বিষয়ে চ্যালেঞ্জ করছে, আচ্ছা, সে তোমাকে তাতে কারো কোনো ক্ষতি হচ্ছে কিনা সেটা সবার আচ্ছা, আগে পরিমাপ করবো। খুব ভালো, খুব একটা ভালো ভালো প্রশ্ন, ভালো ভালো একটা পয়েন্ট তুমি ধরেছো। সে তোমাকে বললো, আচ্ছা তুই তুই আজ প্রুভ করে দেখাতো যে হচ্ছে তুই হচ্ছে কি বলে 1 সেকেন্ডে, মানে 1 মিনিটে, বা বললো হচ্ছে 1 মিনিটে হচ্ছে 10টা ক্যাডবেরি খেতে পারবি কিনা। তোমার একটা চ্যালেঞ্জ দিল। ঠিক আছে? পয়সা টয়সা দিবে না, এমনি তোমাকে বললো যে 10 মিনিট হচ্ছে 1 মিনিটে 10টা চকলেট খেতে পারবি কিনা দেখাতো। চকলেটটা সেই দিবে। ঠিক আছে? বললো, তাহলে তুমি করবে কি করবে না? বা কোনো একটা চ্যালেঞ্জ করলো, তুই করে দেখাতো, এ তাকে ফোন ফোন করে দেখাতো, মানে একে ফোন হ্যাঁ করে স্যার, দেখাতো, করবো। এর একটা চ্যালেঞ্জ করলো। ঠিক আছে? করবো স্যার। করবে। কিছু না কিছু কেউ একটা তোমাকে একটা চ্যালেঞ্জ করলো, করবো হ্যাঁ না প্রথম স্যার, কথা করবো না, এত সময় নেই, করবো না তোমাকে, স্যার, হ্যাঁ তোমাকে কেউ একটা এত চ্যালেঞ্জ সময় করলো, নেই, কিন্তু করবো না। হ্যাঁ তোমাকে কেউ একটা চ্যালেঞ্জ করলো, তাতে কারো ক্ষতি হবে করবো না, স্যার। কিন্তু কেউ একটা চ্যালেঞ্জ তোমাকে করলো, তো তোমরা করবে। এবার এখানে একটা জিনিস বোঝো,
কেউ তোমাকে চ্যালেঞ্জ করলো, তার মানে তুমি চ্যালেঞ্জ যখন অ্যাকসেপ্ট করছো, তার মানে তুমি শিওর নয় যে তুমি সেটা করতে পারবে কি পারবে না। কথাটা কি বলছি বোঝো? তোমাকে কেউ কিছু একটা চ্যালেঞ্জ করলো, ইউ আর নট কনফিডেন্ট দ্যাট ইউ ক্যান ডু ইট। তুমি শিওর নয় যে তুমি সেটা করতে পারবে কি করবে না। কোনো একটা চ্যালেঞ্জ মানে কি, তুমি সেটা করতে পারবে কি করবে না সেটা নিয়ে তোমার সংশয় আছে, তাই তো? তাহলে এখানে একটা জিনিস বুঝবে, যেটা মহাভারতে যখন কৃষ্ণর সঙ্গে মানে আমাদের অর্জুনের সঙ্গে কর্ণের যুদ্ধ হচ্ছিল, তখন কর্ণ বহুবার লাস্ট সময় অর্জুনকে চ্যালেঞ্জ করছিল, আমার সাথে যুদ্ধ করো, আমার সাথে যুদ্ধ করো, চ্যালেঞ্জ করছিল বারবার। কৃষ্ণ কি করেছে, ঝটপট রথ নিয়ে সেখান থেকে চলে যাচ্ছে, ঠিক আছে? অর্জুন তো জানে প্রথম থেকে কৃষ্ণ আগে তো বিশ্বরূপ টুপ সব দেখিয়ে দিছে। তো একটা সময় সে জিজ্ঞেস করলো হঠাৎ করে, যে বললো মাধব, তাকে মাধব বলতো, কৃষ্ণকে মাধব। তো মাধব, যে আহ আপনার মনে কি সন্দেহ আছে যে আমি অর্জুনের মানে কর্ণের সাথে লড়াই করতে পারবো না? সেটা কি সন্দেহ আছে? তখন বলছে, তোমার যোগ্যতা সম্পর্কে আমার কোনো সন্দেহ নেই, কিন্তু তোমার যোগ্যতা সম্পর্কে আমার মনে হয় তোমার নিজের সন্দেহ আছে। কারণ জীবনে সমস্ত চ্যালেঞ্জ সেই অ্যাকসেপ্ট করে যে নিজের প্রতি কনফিডেন্ট নয়। তুমি কনফিডেন্ট যদি হও যে হ্যাঁ আমি এটা করতে পারবো, তাহলে তুমি কেন করবে সেটা? কথাটা কি বলছে, লোককে প্রমাণ করাটা কি খুব দরকার বিভিন্ন জায়গায়? সে কি ভাবলো তাকে প্রমাণ করাটা কি, সেটা কি খুব দরকার? তুমি যদি কাউকে প্রমাণ কোনো কিছু করতে চাও, তার মানে এটাই যে তুমি কনফিডেন্ট নয় যে তুমি সেটা করতে পারবে। তুমি যদি সেটা কনফিডেন্ট হও, তাহলে কেন তোমাকে প্রমাণ করতে হবে? হ্যাঁ, প্রমাণ কোন জায়গায় করতে হবে, যেখানে ফ্যামিলি মেম্বার আছে, ট্রাস্ট ইস্যু আছে, সেখানে আলাদা কথা, যে হ্যাঁ সে আমি যদি এর প্রমাণ না করি তাহলে তার সাথে আমার ট্রাস্ট ইস্যু হবে, যে সে আমাকে বিশ্বাস করতে পারবে না। সেই জায়গায় নিজেকে প্রমাণ করা, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু যেখানে কাউকে প্রমাণ করার তোমার কোনো বাধ্যবাধকতা নেই, সে কি ভাবলো তোমার যায় আসে না, তুমি কনফিডেন্ট যে তুমি করতে পারো, তাহলে সেখানে তোমার প্রমাণ করার দরকার কি আছে? কি বললাম, বোঝাতে পারলো? কি বলছি, ক্লিয়ার করতে পারলাম? লাইফ লেসন্স, হ্যাঁ স্যার। ঠিক আছে? ওই জন্য সবাই যে যা চ্যালেঞ্জ দিবে সেটাকে জীবনে করতে যেও না। সে যদি ভাবে এই দেখ তুই করতে পারলি না, তুমি হেসে চলে যাবে, হ্যাঁ ভাই পারলাম না, ঠিক আছে। আরে তুমি তো জানো তুমি পারবে, তুমি জানলেই হবে, লোককে জানাতে হবে না। কিন্তু সমস্যা এটাই, মেয়েরা এটা বুঝতে পারে না। মেয়েরা ভাবে তাকে যদি আমি প্রমাণ না করতে পারি তাহলে সে আমাকে কি ভাবলো, কিছুই ভাবলো না। তুমি প্রমাণ করলেও সে তোমার পিছনে কাঠি করবে, আর প্রমাণ করলেও তোমার পেছনে কাঠি করবে, কারণ কাঠি করাটা তাদের অভ্যেস। কি বললাম, বোঝা গেল? ফলে নিজের এনার্জিকে স্যার বাজে জায়গায় নষ্ট করো না। হুম, হ্যাঁ বলো।